যে একটা তো বললাম পুরুষদের ক্ষেত্রে, আরেকটা হলো মহিলাদের ক্ষেত্রে। একটা গর্ভবতী মা বাচ্চা যখন পেটে থাকে, তখন ওই মায়ের খাবারের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ মনোযোগ দেওয়া দরকার। কিন্তু আমাদের ক্ষেত্রে টাকার অভাবে, হ্যাঁ, অথবা আমাদের ওরকম সচেতনতার অভাবে আমরা কি করতে পারছি না, ওরকম ভাবে আমরা খাদ্যের ক্ষেত্রে ওরকম মনোযোগ দিতে পারছি না। একটা গর্ভবতী মাকে পুষ্টিকর যদি খাবার খাওয়ানো হয়, তাহলে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চাটাও পুষ্টিকর, বডিতে ওরকম পুষ্টির চাহিদা পূরণ করেই আসবে, অপুষ্টিতে ভুগবে না। তাহলে এখানেও আমার গর্ভবতী মায়ের ক্ষেত্রে কি কি খাদ্য খাবে, খাদ্যের একটা তালিকা আছে। হ্যাঁ, তো রাষ্ট্রের দায়িত্ব হলো এই তালিকাটা যাতে প্রত্যেকটা জনগণ জানতে পারে এবং প্রত্যেকটা জনগণ এই ব্যাপারে সচেতন থাকে, এবং পাশাপাশি এগুলো যাতে জনগণের অ্যাফোর্ডেবল হয়, ফিজিবল হয়, জনগণ যাতে ইজিলি সেগুলো কিনতে পারে এবং তাদের নারীদের ক্ষেত্রে খাওয়াতে পারে, বাচ্চাদের, এবং একই সাথে বাচ্চাদের ক্ষেত্রেও জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, বাচ্চাদের জন্মগ্রহণ করার পর থেকে একদম 15 বছর বা 20 বছর পর্যন্ত এটাকে বলা হয় গ্রোয়িং এজ। এই সময় বাচ্চার সমস্ত খাদ্য কি করা হয়, তার শরীরের বৃদ্ধির জন্য কাজে লাগে। তাহলে আমাকে এখানে পুষ্টির মাত্রাটা ঠিক রাখতে হবে। আপনি চিন্তা করেন, আমি যদি একটা বিল্ডিং করি, একটা বিল্ডিং যখন আমরা শুরু করি, এখন বিল্ডিংটা শুরু করলাম, শুরু করার সময় প্রথমে আমাকে কি করতে হবে, ফাউন্ডেশন তৈরি করতে হবে, বেসমেন্ট তৈরি করতে হবে। এখন বেসমেন্ট তৈরি করার সময় আমার 100 বস্তা সিমেন্ট দেওয়া দরকার। আমি 100 বস্তা সিমেন্ট না দিয়ে 50 বস্তা সিমেন্ট দিলাম, আমি 50 বস্তা বালি দিয়ে দিলাম। এখন আমার ওয়াল করতে হবে। ওয়ালের মধ্যে আমি কি করলাম, যে সিমেন্টের পরিবর্তে, সিমেন্টের দাম বেশি, আমি সেখানে বালু অ্যাড করে দিলাম, সিমেন্ট কম দিলাম। আলটিমেটলি কি হবে, আলটিমেটলি দেখা যাবে যে ওই ওয়ালটাকে কয়দিন পরে ওয়ালটা জোরে জোরে পড়তেছে। ওয়ালটা দেখবো দিকে আমি কি হচ্ছে, জোরে জোরে পড়তেছে। ওয়ালটা একটু ধাক্কা দিলে ওয়ালটা ভেঙে যাবে। হ্যাঁ, তাহলে ওয়ালটা কেন ভেঙে যাচ্ছে, ওয়ালটা আমি ঘরটা তৈরি করেছি 20 বছর 50 বছর টার্গেট করে, 5 বছর পরেই ঘর দেখা যাবে যে ঝুলে ঝুলে পড়তেছে, বিভিন্ন প্লাস্টার ভেঙে ভেঙে পড়তেছে। এর কারণ কি, এর কারণ হলো এই যে তার পুষ্টির চাহিদা পূরণ হয় নাই। তাকে যেরকম আমার সিমেন্ট দেওয়ার কথা ছিল, যে প্রপোর্শনে বালু দেওয়ার কথা ছিল, যে প্রপোর্শনে আমার পানি দেওয়ার কথা ছিল, আমি সেটা দেই নাই। না দেওয়ার কারণে আজকে সে, আমি লংজিভিটি যে 20 বছর সার্ভিস দেওয়ার কথা, 50 বছর সার্ভিস দেওয়ার কথা, সেটা আমার 10 বছরে নষ্ট হয়ে যাচ্ছে। এট দ্য সেম ওয়ে মানুষদের ক্ষেত্রে একই অবস্থা। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, 15 থেকে 20 বছর পর্যন্ত তার সমস্ত খাবার তার কি হচ্ছে, শরীরের মানসিক এবং শারীরিক বিকাশে সাহায্য করে। এখন আমি যদি তাকে ওই রকম প্রপারলি না খাওয়াই, আলটিমেটলি কি হবে, ওই যে বিল্ডিং এর মতো, যে সিমেন্টের পরিবর্তে বালু দিয়ে দিলাম, আলটিমেটলি দেখা যাবে যে সে এখন অপুষ্টিতে ভুগবে, যখন বড় হবে সে বিভিন্ন অসুস্থতায় ভুগবে, স্বাস্থ্যের এবং মানসিক ভাবে ওরকম বিকাশ হবে না। আলটিমেটলি সে যদি 50 বছর সুস্থ থাকার কথা ছিল, ওই বাচ্চাটাই যখন যুবক হবে তখন সে কি হবে, সে অসুস্থ হয়ে যাবে, খুব দ্রুত অসুস্থ হবে। হ্যাঁ, আজকে বাংলাদেশের যে অবস্থা, হ্যাঁ, আপনি হসপিটালে গিয়ে দেখেন, আপনি যে কোনো একটা ফার্মেসিতে দিয়ে, আপনার তো ফার্মেসিতে দেখছেনই, হ্যাঁ, দেখবেন যে এখনকার এতে বাচ্চারা অসুস্থ বেশি হচ্ছে। হুম, এখন যুবকরা অসুস্থ বেশি হচ্ছে, যুবকরা স্ট্রোক করছে। কারণ কি, আমরা যদি ওই পুষ্টির চাহিদাটা নিয়ে আমরা সচেতন না থাকি। তো এই জন্যই বলছে রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হলো পুষ্টির মাত্রা ঠিক করা। পুষ্টির মাত্রা কাদের, পুষ্টির মাত্রা পুরুষদের ক্ষেত্রেও পুষ্টির মাত্রা ঠিক করতে হবে এবং সেটাকে উন্নতি করতে হবে। দ্বিতীয় হলো মহিলাদের ক্ষেত্রেও সেটা সচেতন হতে হবে, বাচ্চাদের ক্ষেত্রেও সেটা সচেতন হতে হবে। যদি সেটা সচেতন হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের ফার্স্ট ক্লজ যে 15 দফার মধ্যে যেটা বলা আছে, উৎপাদনশীল জনশক্তি তখন আমার বাড়বে। তাহলে দেখেন একটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। পুষ্টির মাত্রা রাষ্ট্র যখন উন্নীত করবে, জনগণ যখন ওরকম পুষ্টিকর খাবার খেতে পারবে, হ্যাঁ, তখন আলটিমেটলি সেই জনগণ থেকেই আমি কি করব, উৎপাদনশীল জনশক্তি পাবো, উৎপাদনশীল জনশক্তি পাবো। পাশাপাশি আপনি দেখেন, যে শ্রমিকটা কাজ করছে, তার যদি ওইরকম পুষ্টি মাত্রা খাদ্য যদি সে না খায়, এরকম অনেক আছে যে 10 বছর কাজ করেছে, 10 বছর কাজ করার পর সে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে আজকে পুরোপুরি ঘরে বসে গেছে। কারণ কি, সে পুষ্টির চাহিদা পূরণ হয় নাই, ওরকম ভাবে সে খাবার খায় নাই, এখন সে কি হয়েছে, অসুস্থ হয়ে গেছে। এজন্যই সংবিধানের মধ্যে, মৌলিক নীতির মধ্যে এই কথাটা উল্লেখ করা আছে, কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে স্থায়ীভাবে উৎপাদনশীল জনশক্তি বাড়ানো। এটা হলো প্রথম।
জনগণের মৌলিক চাহিদাগুলো যাতে পূরণ হয়, জীবনযাত্রার ক্ষেত্রে মৌলিক চাহিদাগুলো যাতে পূরণ করা যায়। আর একটা প্রাথমিক দায়িত্ব হলো পুষ্টির মাত্রাকে উন্নত করা এবং পুষ্টির মাত্রাকে উন্নত করা এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো। জনস্বাস্থ্যের উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন বলতেই সেটাকে বোঝাচ্ছে, যাতে স্বাস্থ্যের কোনো হানি না হয়। যে বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের স্বাস্থ্যের মনোযোগ দিতে হবে, মহিলাদের ক্ষেত্রে কি ধরনের মনোযোগ দিতে হবে, প্লাস হলো যে পুরুষদের ক্ষেত্রে কি পরিমাণ মনোযোগ দিতে হবে। পাশাপাশি পাশাপাশি আপনার যারা অসুস্থ আছে, যারা বয়োবৃদ্ধ, এদের ক্ষেত্রেও মনোযোগ দিতে হবে। এদের স্বাস্থ্যের কি অবস্থা, এদেরকে কি ধরনের খাবার খাওয়াতে হবে, এগুলো ওরকম ভাবে তাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা। তা এগুলো হলো রাষ্ট্রের মৌলিক দায়িত্ব বা প্রাথমিক দায়িত্ব। আমরা বলি না, সেই স্বাস্থ্যই সকল সুখের মূল। আজকে যদি মানুষের স্বাস্থ্য ঠিক থাকে, দেহ সুস্থ থাকে, তাহলে তার মন ঠিক থাকবে। আর যখন দেহ এবং মন সুস্থ থাকবে, তখন সে কাজে মনোযোগ হবে। তখন সে কি করবে? তখন সে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। দেশের অর্থনীতিতে সে কি করতে, তার কন্ট্রিবিউশন থাকবে। এই জন্য এখন আরেকটা কথা বলা আছে, বিশেষ করে অ্যালকোহল, অন্যান্য নেশাজাতীয় পানীয় এবং মাদক, সেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলো রোধকল্পে রাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে। আপনি দেখবেন এখন কিন্তু রাষ্ট্র এ ব্যাপারে চরম কঠিন স্টেপ নিয়েছে, যে হ্যাঁ, যদি কারো কাছে মাদক পাওয়া যায়, হ্যাঁ, যদি কারো কাছে মাদক পাওয়া যায় বা মাদক সেবন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইন বা তাকে গ্রেপ্তার করা, তাকে শাস্তির আওতায় নিয়ে আসা, এই ব্যাপারে কিন্তু সচেতন হয়েছে। কারণ কি, এই নেশা জাতীয় দ্রব্যগুলো যখন কেউ গ্রহণ করে, সে একজন যুবক, কিন্তু সে কি করতেছে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে সে নেশার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। একটা মানুষ যখন নেশা করে, তখন তার ওই তার সেন্সটা থাকে না। সে তখন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না, সে কোনো কাজ করতে পারবে না। আলটিমেটলি সে কোনো কাজ করছে না, সে নেশা নিচ্ছে, এখন তোর টাকা দরকার, তখন সে কি করছে, বিভিন্ন ধরনের ক্রাইমে জড়িয়ে যাচ্ছে। এবং আজকে যুব সমাজ, যে যুব সমাজকে আমি উৎপাদনশীল জনশক্তি হিসেবে আমি ব্যবহার করব, সেই যুব সমাজটা যখন নেশার ভিতর ঢুকে যাবে, অ্যালকোহল বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবে, তখন এই যুব সমাজটাই সমাজটাকে ধ্বংস করে দিবে। একটা দিয়াশলাই যদি জ্বলে, সেই দিয়াশলাই দিয়ে কিন্তু পুরো এলাকা ধ্বংস করার জন্য যথেষ্ট একটা দিয়াশলাই কাঠি। হ্যাঁ, একটা যুবক যদি নষ্ট হয়, একটা যুবক যদি এরকম অ্যালকোহল বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, সেই দেখা যাবে যে পুরো এলাকার জন্য ত্রাস, পুরো এলাকা তার জন্য অস্থির থাকবে। হ্যাঁ, এই চুরি করতেছে, সেখানে ঠেক দিচ্ছে, ওদিকে যে আরেকটা ক্রাইম করতেছে, ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে। এজন্য বিশেষ করে বলছে, বিশেষ করে অ্যালকোহল ও নেশা জাতীয় পানীয় এবং মাদক, সেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো ব্যবহারে রোধকল্পে রাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেয়। এগুলো যাতে রোধ করা যায়, এজন্য আইন করা, হ্যাঁ, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, এগুলোর ক্ষতিকর প্রভাব মানুষকে জানানো, এবং এগুলো যাতে মানুষ গ্রহণ না করে, এভাবে রাষ্ট্রিক কি ধরনের আইন আছে সেগুলো মানুষকে বলা, এগুলো বলার মাধ্যমে কি করা যাবে, মানুষকে সচেতন করা যাবে, এবং আইনের মাধ্যমে যারা এগুলো করছে তাদেরকে কি করা যায়, প্রতিরোধ করা যাবে। এটা হলো রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব, এগুলো রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। আচ্ছা স্যার, আমি একটু কথা বলার রেসপেক্ট চাচ্ছি। জি জি জি, বলেন। আচ্ছা, এখানে অনেকের ভিডিও অন নেই। দীপ্ত সাহা, দাদা আপনি ভিডিওটা অন করবেন? ভাই আমি আসছি, সমস্যা নেই। হ্যাঁ, একটু ভিডিওটা অন করবেন। হ্যাঁ, ভিডিওটা অন করবেন। তারপরে হানিফ খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপর ফিরোজ আলম ভাই, গ্যালাক্সি জেড, এটা হচ্ছে আবুল বাশার শিকদার ভাই। আপনি একটু ভিডিওটা অন করবেন। হানিফ, হ্যাঁ, হানিফ খান ভাই আপনি একটু ভিডিওটা অন করবেন। ফিরোজ আলম ভাই ভিডিওটা অন করবেন। আবুল বাশার শিকদার ভাই আপনি ভিডিওটা একটু অন করবেন। হ্যাঁ, এদিকে সবার ভিডিওটা অন আছে। এদিকে হচ্ছে সজল হৃদয়, হ্যাঁ ভাই আপনার ভিডিওটা অন করবেন, সজল হৃদয়। তারপর হচ্ছে আমির আলী ভাই, আমির আলী ভাই আপনার ভিডিওটা, সবাই ভিডিওটা একটু অন করবেন। শারফুদ্দিন ভাইটা ভিডিও অন করবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ স্যার, আপনি একটু সেশন কন্টিনিউ করেন, অনুরোধ করছি। আচ্ছা, তাহলে এটা বললাম রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। প্রাথমিক দায়িত্বটি কি? জনগণের পুষ্টির মাত্রা, অবস্থা উন্নতি করা। আরেকটা হলো যে নেশা জাতীয় দ্রব্য আছে, অ্যালকোহল আছে, এগুলোর ক্ষতিকর প্রভাব থেকে রোধকল্পে এক হলো কার্যকরী পদক্ষেপ না। পদক্ষেপ দুই ধরনের হইতে পারে, এক হলো জনসচেতনতা তৈরি করা, আর দ্বিতীয় পদক্ষেপ হলো কি করা, আইনের মাধ্যমে যারা ব্যবহার করছে তাদেরকে প্রতিরোধ করা। এরপরও কি, পেশাভিত্তিক যৌনকর্ম ও জুয়া বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ নেবে।
পেশাভিত্তিক যারা যৌনকর্ম করছে বা যারা জুয়া খেলছে, এগুলো একদল জুয়া খেলা, এগুলো হলো সময়ের অপচয় করা। সময়ের অপচয় হচ্ছে, টাকার অপচয় হচ্ছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, বিভিন্ন ধরনের ক্রাইমে জড়াচ্ছে। সো রাষ্ট্র কি করবে? এই পেশাভিত্তিক যে যৌনকর্ম আছে বা জুয়া, এগুলো বন্ধ করার জন্য কি করবে? কার্যকরী পদক্ষেপ নিবে। কারণ এই পেশাভিত্তিক যৌনকর্ম যারা করছে, সেখান থেকে এইডস আরো বিভিন্ন ধরনের মহামারী গুলো কিন্তু রাষ্ট্রে ছড়াবে, এবং তখন কিন্তু সমস্ত জনগণের জন্যই এটা ক্ষতিকর। সো এটাও রাষ্ট্রের সংবিধানে উল্লেখ করা আছে যে এই ধরনের ক্রাইম গুলো, যৌনকর্ম বা জুয়া, এ ধরনের ক্রাইম গুলো বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নিবে। সেটা হইতে পারে জনসচেতনতা, সেটা হতে পারে আইনের ভাবে, সেটা হতে পারে মানুষের পারিবারিক বন্ধন যাতে বৃদ্ধি হয় সে ব্যাপারে বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে, বিভিন্ন ধরনের শিল্পীদেরকে ব্যবহার করে, এই ধরনের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে রাষ্ট্র কি করতে পারে? এই ধরনের কাজগুলো বন্ধ করবে। ঠিক আছে, এরপর আসেন জাতীয় স্বাস্থ্যনীতি 2011। দেখতে পাচ্ছেন তো না? জাতীয় স্বাস্থ্যনীতি 2011, এই স্বাস্থ্যনীতির মূল লক্ষ্যটা কি? 2011 স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য হচ্ছে অত্যাবশ্যকীয় ঔষধের সহজলভ্যতা এবং মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা। অত্যাবশ্যকীয় ওষুধ বলতে কোনটাকে বোঝায়? যে ওষুধটা আমার সব সময় লাগে। যেমন ক্যান্সার ওষুধটা কিন্তু আমার সবসময় লাগছে না। হ্যাঁ, পুরো এলাকার মধ্যে হয়তো একজন আক্রান্ত হয়েছে, তাহলে এটা তো অত্যাবশ্যকীয় না। কিন্তু আপনি দেখেন হঠাৎ করে হালকা হালকা জ্বর লাগতেছে, ঠান্ডা লাগতেছে, অথবা কারো কারো হালকা কাশি হয়েছে, অথবা কারো একটু গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে, হ্যাঁ, অ্যান্টাসিড সিরাপ লাগছে। হ্যাঁ, তাহলে এই ওষুধগুলো হলো অত্যাবশ্যকীয়। এগুলো আমার দেখা যায়, আপনি এলাকায় খোঁজেন বা আপনার ফার্মেসিতে দেখেন, এগুলোর জন্য প্রতিদিন কেউ না কেউ আসবে। শুধু একজন না, মিনিমাম 10-15 জন আপনার কাছে আসবেই। এই জন্য অত্যাবশ্যকীয় ওষুধগুলো যাতে সহজলভ্যতা, সব জায়গায় পাওয়া যায়। আপনি এইডস এর ওষুধ খোঁজেন, সব জায়গায় কিন্তু এইডস এর ওষুধ পাবেন না। আপনি ক্যান্সারের ওষুধ খোঁজেন, সব ফার্মেসিতে কিন্তু ক্যান্সারের ওষুধ পাবেন না। কিন্তু প্যারাসিটামল খোঁজেন, আপনি প্রত্যেকটা দোকানেই পাবেন। এবং ক্যান্সারের ওষুধ কিনতে গেলে আপনার যে পরিমাণ টাকা লাগবে, সেক্ষেত্রে আপনি যদি একটা প্যারাসিটামল কিনতে যান 5 টাকা 10 টাকা। এই জন্য রাষ্ট্রের এখানে মূল লক্ষ্য, স্বাস্থ্যনীতি, জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ্যই হলো অত্যাবশ্যকীয় যে ওষুধগুলো প্রত্যেকটা সময় আমার লাগছে, জনগণ সব সময় ব্যবহার করছে, সেখানে দিন মজুদ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আমার একদম বড়লোক পর্যন্ত সবাই এই ওষুধের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই ওষুধটা যাতে সব সময় পায়। প্রত্যন্ত গ্রাম, যেখানে কখনো আপনার কোনো হসপিটাল নাই, ডাক্তার পৌঁছাতে অনেক সময় লাগে, হ্যাঁ, কিন্তু সেখানে ছোটখাটো একটা ফার্মেসি আছে, সেই ফার্মেসিতেও যাতে আমার ওই প্যারাসিটামলটা পাওয়া যায়। কারণ ওখানকার মানুষের তো চাহিদা পূরণ করতে হবে। হ্যাঁ, মানুষের তো জ্বর হবেই, সিজন চেঞ্জ হলে জ্বর আসতে পারে, হ্যাঁ, গরমের কারণে জ্বর আসতে পারে, বৃষ্টির কারণে জ্বর আসতে পারে, অতিরিক্ত পরিশ্রমের কারণে জ্বর আসতে পারে, যে কোনো কারণে জ্বর আসতে পারে। তো আমার এই ওষুধটা ওখানে মানুষের তো লাগবে, এটা যাতে প্রত্যন্ত অঞ্চলেও যাতে পাওয়া যায়। আর একটা হলো মূল্য নিশ্চিত করা। যে গরিব মানুষগুলো আছে, সবার ক্ষেত্রে তো আর ওষুধ কিনা সম্ভব না। হ্যাঁ, আমি কিনতে পারবো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার ওষুধ, কিন্তু এমন তো লোক আছে যার ইনকাম হলো 100 টাকা, তাহলে তাকে তো 10 টাকার মধ্যে ওষুধ কিনতে হবে। তাই মূল্যটাও যাতে নিশ্চিত হয়। একটা জিনিস মনে রাখবেন, ওষুধ ব্যবসা কোনো কাঁচা বাজার না। হ্যাঁ, আপনাদেরকে যে কোনো দোকানদার মনে করবেন না আপনার নিজেদেরকে। মুদি দোকানদার এবং ফার্মেসির মধ্যে একটা হলো রাত দিন পার্থক্য। ইউ আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম এ গ্রোসারি শপ। বিকজ কারণ কি? কারণ হলো আপনি ফার্মেসি, আপনি কিন্তু লাভের জন্য দেন নাই। ফার্মেসি হলো একটা জনসেবা। এই প্রতিষ্ঠানটা হলো একটা জনসেবা। জনসেবা দিবেন আপনি, আপনার মেইন লক্ষ্য থাকবে জনগণের কি করা? সেবা দেওয়া। আপনি সেবা দিচ্ছেন, এরপর যে লাভ হচ্ছে সেটা দিয়ে আপনি চলতেছেন, লাভ তো আসবেই, কিন্তু আপনার লক্ষ্য যদি জনসেবা থাকে, তাহলে জনগণ আপনার থেকে উপকৃত হবে। এই জন্য এটার মূল্য, যে আজকে আহ, কি বলে, কিছু কিছু দোকান থাকে দেখলে আমার কাছে কষ্ট লাগে। মাঝে মাঝে হঠাৎ করে প্যারাসিটামল চাহিদা বাড়ছে, এবার প্যারাসিটামলের দাম ওনার কাছে অনেক মজুদ আছে, কিন্তু উনি প্যারাসিটামলের দাম বাড়িয়ে দিয়েছে, পাতা 20 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকা লাগিয়ে দিয়েছে। কিন্তু এটা না, আপনি, আপনার কাছে প্যারাসিটামল অ্যাভেলেবেল আছে, আপনি সবসময় 10 টাকা বিক্রি করতেছেন, এখন 10 টাকা বিক্রি করলে আপনার লস হচ্ছে না, আপনি 10 টাকায় বিক্রি করবেন। এটাই হলো মূল্য নিয়ন্ত্রণ। হ্যাঁ, কারণ ওষুধের বাজার আর কাঁচা বাজার এক না। আর ওষুধ ব্যবসায়ী আর মুদি দোকানদারের ব্যবসায়ী এক না।
আপনাকে সবাই রেসপেক্ট করে, ডাক্তার সাহেব বলে ডাকে। এক, আপনি মানুষকে বিপদে লাগতেছেন, একজন মানুষ বিপদে পড়লে কিন্তু আপনার কাছে আসতেছে। মুদি দোকানদারের কাছে কিন্তু বিপদে পড়লে যায় না, মুদি দোকানদারের কাছে 24 ঘন্টা যাইতে হয়, খাওয়ার নাই মুদি দোকানের কাছে যাচ্ছে, চাল নাই মুদি দোকানদারের কাছে যাচ্ছে, তেল নাই মুদি দোকানের কাছে। আপনার কাছে কখন আসে? যখন সে বিপদে পড়ে। সো আপনি কিন্তু তার বিপদের বন্ধু। বিপদের বন্ধু কি মূল্যকে যে কখন যখন তখন বাড়াই দিবে? যখন তখন বাড়াবে না। সে কি করবে? সে চেষ্টা করবে সর্বোচ্চ পরিমাণ তার কি করা, সেবা দেওয়া। এবং সে চেষ্টা করবে তার যে ওষুধটা আছে ওষুধটা দিয়ে তার জনগণ যাতে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়। এজন্যই এজন্যই মূল লক্ষ্য, স্বাস্থ্যনীতির মূল লক্ষ্যটা এটাই রেখেছে যে অত্যাবশ্যকীয় ওষুধ যাতে সহজলভ্য হয় এবং মূল্যটা যাতে নিয়ন্ত্রণ থাকে, এবং সরকারও এই মূল্য নিয়ন্ত্রণের জন্য সবসময় পদক্ষেপ নেয় এবং সবসময় সচেষ্ট থাকে, যার কারণে সবসময় ওষুধের দামটা মানুষের হাতের নাগালে থাকে। কারণ মূল্য যদি নিয়ন্ত্রণ না হয়, আজকে তো মানুষ অসুস্থ হবেই, তাহলে সে কিভাবে ওষুধ কিনবে? ঠিক আছে। এখন মূলনীতি এবং কর্মকৌশল, এই যে মূলনীতি মূল লক্ষ্যটা করলো, এখন মূলনীতির কর্মকৌশলটা কি? কর্মকৌশলটা হলো অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা এবং সর্বত্র সেগুলো প্রাপ্যতা নিশ্চিত করা। আমার কি কি ওষুধ অত্যাবশ্যকীয়, আমার জনগণ কি কি ওষুধ নেয় 2011 সালের এই স্বাস্থ্যনীতি অনুসারে, যে জনগণ কি কি ওষুধ নেয়। সাপোজ জনগণ প্যারাসিটামল নিচ্ছে, জনগণ হিস্টাসিন নিচ্ছে, জনগণ রেনিডিন নিচ্ছে, ওমিপ্রাজল নিচ্ছে। এখন এই ওষুধগুলোর একটা তালিকা হালনাগাদ করা, হালনাগাদ করার পরে এবার আমি খোঁজ নিব, হ্যাঁ আমার উত্তরবঙ্গে রংপুরে আমার এই ওষুধটা আছে কিনা। রংপুরে আমি সেখানে কিছু ফার্মেসির আমি খোঁজ নিয়ে নিলাম, আমার প্রতিনিধিকে পাঠাইলাম সেখানে। হ্যাঁ, আমি এবার খোঁজ নিব কি বলে আমার দক্ষিণে কক্সবাজারে, সেখানে সবাই পাচ্ছে কিনা। উখিয়া উপজেলা, সেখানে কেউ পাচ্ছে কিনা, সেখানে এই ওষুধটা আছে কিনা। হ্যাঁ, তাহলে এই ওষুধগুলো তালিকা করা এবং সর্বত্র সেগুলো পৌঁছেছে কিনা, প্রাপ্যতা সেগুলো নিশ্চিত করা, এবং দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আমাদের 1980 সালের আগে, হ্যাঁ, একটা সময় ছিল যখন দেখা গেছে কি বাইরের কোম্পানিগুলো বাংলাদেশে আসতো। যেমন কিছুদিন আগে আপনারা জানেন গ্লাসকো স্মিথ টাইম, ওরা বন্ধ হয়ে গেছে, ওটা কিন্তু বাইরের কোম্পানি ছিল। এরকম অনেক ওষুধ ছিল, হ্যাঁ, নোভার্টিস ছিল, হ্যাঁ, তারপরে আপনার সান ফার্মা ছিল। হ্যাঁ, এই কোম্পানিগুলো কি করে, একটা নির্দিষ্ট লক্ষ্যে আসে, 10 বছর 20 বছরের জন্য দেশে আসে, বাংলাদেশে আসে। আসার পরে তারা কি করতো, হ্যাঁ, এদেশের শ্রমিকদেরকে লাগাইতো, কাঁচামাল নিয়ে আসতো, এসে এই ওষুধটা তারা তৈরি করতো, তৈরি করার পর তারা এটা বিক্রি করে দিত। বিক্রি করার পর হ্যাঁ তারা যে টাকা ইনভেস্ট করেছে দেশে, এর চেয়ে বেশি পাওয়া গেছে। এবার হ্যাঁ আবার মাল সবকিছু ঘুটেই তারা চলে গেল। তাহলে এখানে কি লস হচ্ছে? এই লস হচ্ছে এক, আমার এখানে এই ইন্ডাস্ট্রিটা দেওয়ার ফলে দেশের একটা নির্দিষ্ট জায়গা, ভূমি এখানে আমার কি হয়েছে, নষ্ট হয়েছে। এরপরে ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো পড়ে আমার পরিবেশ দূষিত হয়েছে, দুইটা জিনিস হয়ে গেল। 3 নাম্বার কি, আমি এখানে মিনিমাম হলো 1 থেকে 2 হাজার বা 5 হাজার মানুষকে কাজে লাগিয়েছি। হঠাৎ করে চলে যাওয়ার কারণে 5 হাজার মানুষ বেকার হয়ে গেল। এই 5 হাজার মানুষের উপর ডিপেন্ডেন্ট 5 হাজার পরিবার। দ্যাট মিনস এখানে মিনিমাম হলো 15 থেকে 20 হাজার বা 30 হাজার মানুষ এখানে কি হলো বেকার হয়ে যাচ্ছে, মানে খাদ্য সংকটে পড়বে, বাসস্থান সংকটে পড়বে, তারপরে অন্য সংকটে পড়বে, মানে সমস্ত সংকট গুলোতে পড়ে যাবে। এই জন্য এই বিদেশি কোম্পানিগুলো যেভাবে চলে যাচ্ছে, চলে গেলে দেশের একটা ক্ষতি হবে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি দেশীয় কোনো ওষুধ শিল্পকে দেশে যে আপনি ইন্ডাস্ট্রি করেন, ইন্ডাস্ট্রি করলে আপনাকে এই ফ্যাসিলিটি দেওয়া হবে, তখন সে কি করলো, সে একটা ইন্ডাস্ট্রি করে ফেললো, সে তো আর দেশ থেকে সুইচ করে যাবে না। যে বাংলাদেশের একটা কোম্পানি, সাপোজ বেক্সিমকো, ইনসেপ্টা, সে তো দেশেরই, সে দেশ থেকে কোথায় যাবে? তাহলে সে কি করলো, সেই ইন্ডাস্ট্রিটা দেশে করে গেলো। তার ভীষণ কোনো 10 বছরের না, তার ভীষণ কোনো 20 বছরের না, তার ভীষণ হলো কি আমি যতদিন বেঁচে থাকি এই কোম্পানি চলবে, আমার ফ্যামিলিও এই কোম্পানি চালাবে, তারাও এ দায়িত্ব নিবে। তাহলে এটা দিয়েই কি করে বাংলাদেশের উন্নয়ন হবে? ফলে এই ইন্ডাস্ট্রিতে যদি 20 হাজার লোক কাজ করে এবং 20 হাজার লোকের যদি ফ্যামিলি সহ মিলে 50 হাজার মানুষ আছে, 50 হাজার মানুষও কি মৃত্যু পর্যন্ত এই কোম্পানিতে চাকরি করতে পারবে এবং তাদের দ্বারা উপকৃত হবে দেশ। তাদের থেকে ওষুধও আমরা পাচ্ছি, পাশাপাশি তাদের থেকে যারা কাজ করছে তারাও উপকৃত হচ্ছে, পাশাপাশি দেশও উপকৃত হচ্ছে। এজন্য কর্মকৌশলটা কি, দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন, প্রসার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তাই দেশীয় ওষুধ শিল্প যদি করে, হ্যাঁ আপনারা যদি আমাদের এখানে
দেশীয় যারা ইনভেস্ট করবে তাদেরকে বলবে হ্যাঁ আমরা ভ্যাট ট্যাক্স কমাই দিব, আমরা ওষুধের উপর ভ্যাট কমাই দিব, আমরা আপনাকে গ্যাসের সুবিধা দিব, আপনাদেরকে বিদ্যুতের ফ্যাসিলিটি দিব, এই পরিমাণ ছাড় দিব। এই ধরনের রুলস গুলা করে 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 বর্তমান বাংলাদেশে কিন্তু দেশীয় ওষুধ শিল্পের, বিদেশি ওষুধ শিল্পের পরিমাণ কমে গেছে। একটা সময় ছিল তাদের পরিমাণ 90% ছিল, এখন তাদের পরিমাণ 1% 2% হয়ে গেছে। বাংলাদেশে প্রায় 204টা এখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, 204টা, আরো বেশি হতে পারে। সরকারি হিসাব অনুসারে 204টা। তাহলে 204টা ইন্ডাস্ট্রি দেশীয় ইন্ডাস্ট্রি, তাহলে এখানে তো মিনিমাম হলেও 10 লাখ মানুষ, মিনিমাম আরো বেশি হতে পারে, 10 লাখ মানুষ এখানে কাজ করছে। তাহলে কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, হ্যাঁ, কতগুলো ফ্যামিলির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি দেশের ওষুধের চাহিদা পূরণ হচ্ছে। আরেকটা জিনিস ছিল, বাইরে থেকে যখন কোনো ওষুধ শিল্প দেশে আসে তখন কিন্তু ওষুধের দামটা বেড়ে যায়, ঠিক আছে। কিন্তু দেশীয় যখন ইন্ডাস্ট্রি দিবে তখন সরকার একটা মূল্য নির্ধারণ করে দিবে এবং তারা সেটা মানতে বাধ্য। ফলে কি হচ্ছে, জনগণের জন্য সহজলভ্য হচ্ছে এবং কি হচ্ছে, সহজ প্রাপ্যতাও হচ্ছে। সহজলভ্যতা, সহজ প্রাপ্যতা, দুইটা জিনিসই পাচ্ছে। ইন্ডাস্ট্রি 200টাই প্যারাসিটামল তৈরি করতেছে। এখন দেখা যাবে যে সবাইকে যদি বলে দেয় আপনারা 10 টাকার মধ্যেই রাখবেন, তাহলে দেখা গেছে কি সবাই এখন একটা প্রতিযোগিতা থাকবে যে মার্কেট যাতে আমাকে 210 টাকার মধ্যে পুরা বাংলাদেশের মার্কেটটা যাতে আমি পাই, সেও চেষ্টা করবে, 200টাও চেষ্টা করবে। তখন তাদের কোয়ালিটি ডেভেলপের প্রতি তাদের মনোযোগ বেশি হবে। দেশের প্রতি, দেশের দেশাত্মবোধক, দেশের দেশপ্রেমের কারণে তারা কি করবে, আরো উদ্বুদ্ধ হবে। তারা চাইবে দেশের কিছু উন্নয়ন হোক, তারা চাইবে ওষুধ শিল্পের উন্নয়ন হোক। এই জন্যই মূল কর্মকৌশল হলো দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন, প্রসার ঘটানো এবং এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এবং 1980 সালের পর থেকে বিভিন্ন আইন, সরকার বিভিন্ন আইন, মূলনীতি আইন করেছে এবং আইন করতে করতে একটা পর্যায়ে এসেছে যে এখন দেশীয় ও শিল্পগুলো উদ্বুদ্ধ হয়েছে, সরকারের ফ্যাসিলিটির কারণে উদ্বুদ্ধ হয়েছে এবং ধীরে ধীরে বাড়ছে। এবং ওষুধ শিল্পে বাংলাদেশ বর্তমানে অর্থনীতির ক্ষেত্রে ভালো কন্ট্রিবিউশন রাখতেছে। হম, দ্বিতীয় বা তৃতীয়তে আছে এখন, ঠিক আছে। তাহলে এই জন্য দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন প্রসার ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করা, এটাও হলো কি মূলনীতি এবং কর্মকৌশলের অংশ। মূলনীতি এবং কর্মকৌশলের এটাও একটা অংশ। আচ্ছা, এরপর আসেন সরকারি বেসরকারি আচ্ছা এনজিও। স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছি। এখানে একটা স্পট দেখা যাচ্ছে, এটা কি এই ড্রয়িংটা কি রিমুভ করা যায়? এটা তো আসলে আমি জানি না, এটা ওনাদের মধ্যে কেউ একজন স্পোর্টটা হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। কেউ একজন করেছে স্যার। হ্যাঁ, এটা এখন এটা রিমুভ করা যায়? এটা কি রিমুভ কিভাবে করা যায়? এটা কি আপনি যদি জেনে থাকেন তাহলে হয়তো রিমুভ করতে পারবেন, না হলে কন্টিনিউ করেন। আচ্ছা, আমি দেখছি যদি কোনো সিস্টেম থেকে থাকে। হ্যাঁ, আমি এখানে এখানে স্যার সাইডে ইরেজার দিয়ে দেখবেন। করা যায় কিনা আমি দেখি। ও, হুম যাচ্ছে, হুম হুম ঠিক আছে, হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। এবার আসেন সরকারি বেসরকারি এবং এনজিও উন্নয়ন সহযোগী পর্যায়ে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা বাংলাদেশে 3 ধরনের আছে। একটা হলো সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা, 2 নম্বর হলো বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা, আর 3 নম্বর হলো এনজিও বা উন্নয়ন সহযোগী স্বাস্থ্যসেবা। এই সরকারি পর্যায়ে আমরা জানি, যদি তিনটাকে আমরা একটা কম্পারিটিভ স্টাডি করি যে কোথায় কি ধরনের স্বাস্থ্যসেবা আমরা পাই। যেমন সরকারিতে কি ধরনের, প্রাথমিক উৎস, প্রতিরোধ এবং প্রতিকার, তিনোটা স্বাস্থ্য সেবাই আমরা সরকারিতে পেয়ে থাকি। যে প্রাথমিক উৎস, যেমন ধরেন ডেঙ্গু হলো, যেটা উৎসটা কোথায়, উৎস আইডেন্টিফাই করা। হ্যাঁ, করোনা, উৎসটা কোথায় আইডেন্টিফাই করা। আপনি দেখেন করোনার সময় সমস্ত বেসরকারি হসপিটাল গুলো বন্ধ ছিল, রোগীদেরকে নিচ্ছে না, তখন কারা এগিয়ে আসছে? সরকার, সরকারি প্রতিষ্ঠানগুলো, সরকারি হাসপাতালগুলো। এমন সেখানে ডাক্তার অ্যাভেলেবেল ছিল। সরকার স্টেপ বলে দিয়েছে যে যারা সেবা দিবে তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং ডাক্তাররা তাদের লাইফ স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য, ঠিক আছে। এজন্য বলছে সেখানে প্রাথমিক উৎস, প্রতিরোধ এবং প্রতিকার সমূহ সমস্ত কিছু সেখানে পাওয়া যায়, ঠিক আছে। প্রাথমিকভাবে তাহলে প্রতিরোধও পাওয়া যায়, প্রতিকারও পাওয়া যায়। প্রতিরোধ, প্রতিকার দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রতিকার কি? প্রতিরোধ হলো যে কি, একটা ডিজিজ আসছে, ডিজিজের বিরুদ্ধে আমরা একটা প্রিভেনশন নিয়ে নিলাম যাতে সে আর আসতে না পারে। আর প্রতিকার, ডিজিজ চলে আসছে, আক্রান্ত হয়ে গেছে, এখন আমি কি করব? তার সেবা দিব। হ্যাঁ, যে করোনা রোগী করোনা আক্রান্ত হয়ে গেছে, এখন সে কি করছে? আমার কাছে আসছে, এখন আমি তার কি করব? এখন তাকে আমাকে সেবা দিতে হবে। সেটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান করেছে। হ্যাঁ,
বেসরকারিতে কি হয় প্রতিরোধমূলক, সেখানে হ্যাঁ এখানে প্রতিরোধ কি, প্রতিরোধ আমরা ভ্যাকসিন দিলে, করোনা ভ্যাকসিন দিয়ে দিলাম, এখন একটা প্রতিরোধ ব্যবস্থা হলো। ঠিক আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিরোধমূলক সেবা, প্রাথমিকভাবে প্রতিরোধমূলক সেবা দিয়ে থাকে। আর যে এনজিও বা সহযোগী, যে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আছে, তাদের কি হলো, বেসরকারি সংস্থাগুলো মূলত নগর কেন্দ্রিক উন্নয়ন সহযোগী, অর্থ তহবিল নির্ভর এবং শূন্যস্থান পূরণ করার মতো বিষয়। যেমন কি তারা একটা নগর কেন্দ্রিক, হ্যাঁ এই এনজিওটা হয়েছে কি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের জন্য, তাহলে সেই নগর কেন্দ্রিক, সে পার্বত্য চট্টগ্রামেই থাকবে। অথবা একটা এনজিও হয়েছে পল্লী উন্নয়ন, হম আশা এনজিও, তাহলে এটা কি, এটা গ্রামের মানুষের, প্রত্যন্ত অঞ্চলের ওই মানুষদেরকেই সেবা দিবে, এবং এটা তহবিল নির্ভর, 10 বছরের জন্য তাকে তহবিল দেওয়া হয়েছে। তাহলে প্রতি বছর তাকে বলা হয়েছে আপনি 10 কোটি টাকা খরচ করবেন, সে 10 কোটি টাকাই খরচ করবে, বাড়তি কিন্তু সে খরচ করবে না। ঠিক আছে, তাহলে এটা কি নগর কেন্দ্রিক, তহবিল নির্ভর এবং শূন্যস্থান পূরণ করার মতো বিষয়। হ্যাঁ, হঠাৎ করে কোন একটা হলো যে হ্যাঁ কিছু কিছু এনজিও আছে শুধুমাত্র আহ নারীদের নারীদের পরিবার পরিকল্পনা বিষয়ে তারা ডিল করে, তাহলে তারা ওই কাজটাই করবে, অন্য কোনো কাজের সাথে কিন্তু তারা ইনভলভ হবে না, এবং যেই এরিয়া ওই এরিয়ার মধ্যেই তারা কনফাইন থাকবে, সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, সরকারি ক্ষেত্রে কি বলা হচ্ছে, স্থানীয় সরকার কাঠামো অনুযায়ী এবং ভৌগোলিক ভাবে বিন্যস্ত। স্থানীয় সরকার, যেমন কুমিল্লার জন্য, কুমিল্লাতে যেই সরকার কাঠামো আছে সেই অনুযায়ী সেই হসপিটাল গুলো করা হয়েছে। ভৌগোলিক ভাবে পাহাড়ি অঞ্চল, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বা কি বলে চরের এলাকায়, সেখানে প্রচুর পরিমাণে কি হচ্ছে, গরমের সময় প্রচুর পরিমাণে গরম, শীতের সময় প্রচন্ড পরিমাণে শীত, বৃষ্টির সময় প্রচুর পরিমাণে বৃষ্টি। তাহলে ভৌগোলিক ভাবে বিন্যস্ত, যেখানে যেরকম ঠিক সেরকম ভাবে বিন্যস্ত। যেমন আমার পাহাড়ি অঞ্চলে যে হসপিটালটা করা হবে, সেখানে মানুষ কিসে আক্রান্ত হইতে পারে, হ্যাঁ সেখানে মানুষ বিভিন্ন ধরনের কি বলে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, মশার আক্রমণে এই অসুখ বেশি আক্রান্ত হইতে পারে, তাইলে ওখানে এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে। আবার যেখানে বন্যা কবলিত এলাকা, সেখানে যে হসপিটালটা থাকবে, সেখানে কি বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত বেশি হবে, তাই না? তাহলে ওই জায়গায় ফ্যাসিলিটিটা ওই রকম ফ্যাসিলিটি থাকবে, ওই রকম ভাবে সরকারি কাঠামো, ওই রকম ভাবে হাসপাতালের কাঠামোটা ওই রকম হবে। ঠিক আছে, তাহলে এটা নির্ভর করতেছে স্থানীয় সরকার কাঠামো অনুযায়ী এবং ভৌগোলিক ভাবে বিন্যস্ত, ভৌগোলিক যে অবস্থানটা যেখানে আছে সেই সিচুয়েশনের উপর বেসিস করে এটাকে কি করা যায়, এটা সেই সিচুয়েশনের উপর বেসিস করে এটা তৈরি করা হবে বা স্ট্রাকচার তৈরি করা হবে। বেসরকারিগুলো নরমালি, বেসরকারি হাসপাতালগুলো শহর কেন্দ্রিকই হয়, শহর ভিত্তিকই হয়। শহরে যেখানে অ্যাভেলেবেল সমস্ত কিছু আছে, ওই জায়গায় বেসরকারি হাসপাতালগুলো হয়। ঠিক আছে, বাইরে গ্রামের দিকে, কারণ তাদের লক্ষ্য কিন্তু দুইটা জিনিস থাকে, তাদের লক্ষ্য মেইন হলো যে আমার প্রফিটটা বের করা, মানুষ যত বেশি পাওয়া যায়। এরকম আমি কিছু হসপিটাল দেখছি, তারা বলে এরকম আমি হসপিটাল দেখেছি যারা ডাক্তারদেরকে বলে যে আপনি আমাকে রুগী দিবেন, আপনি আমাকে মাসে এতজন রুগী দিবেন স্যার। ঠিক আছে, তার মানে কি, মাসে রুগী দেওয়া, তো গ্রামে গেলে তো এত রুগী পাওয়া যাবে না, শহরে আসলে এই রুগীটা পাওয়া যাবে। এজন্যই বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো তারা মেইনলি শহর ভিত্তিক হয়ে থাকে। মেইনলি তারা কি হতে পারে, শহর ভিত্তিক হতে পারে। কিছু কিছু আছে হ্যাঁ উপজেলার মধ্যে হয়েছে, হ্যাঁ যেমন ধরেন কুমিল্লার পাশে লাকসাম আছে বা নাঙ্গলকোট আছে, এসব জায়গায় কিছু আছে, কিন্তু সেটা কম। কিন্তু মেইনলি তাদের এটা থাকবে শহর ভিত্তিক, তাদের স্বাস্থ্য সেবাটা থাকবে কি শহর ভিত্তিক। আর এনজিও গুলো কি, প্রাথমিক স্বাস্থ্য সেবা, পরিকল্পনা এবং চাহিদা পূরণ নিশ্চিত করা। যেমন প্রাথমিক স্বাস্থ্য সেবা, যেমন আপনার একটা সময় ছিল কুষ্ঠ রোগী প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তখন কি হচ্ছে এনজিও গুলো কাজ করছে এই কুষ্ঠ রোগীর উপরে। আবার এই কিছু কিছু এনজিও আছে এইডস এর উপরে কাজ করে। আবার এক সময় জনগণের পরিবার পরিকল্পনার প্রতি মানুষের সচেতনতা ছিল না, তো পরিবার পরিকল্পনার প্রতি যখন সচেতনতা ছিল না, তখন এনজিও গুলো এই পরিবার পরিকল্পনার উপর কাজ করেছে, জনগণকে বিভিন্নভাবে সচেতন করেছে, বিভিন্নভাবে জনগণের কাছে গিয়েছে। একটা সময় হ্যাঁ দেখছে যে এখন বাংলাদেশের মেজরিটি মানুষ পরিবার পরিকল্পনার প্রতি আগ্রহ গ্রহণ করছে। এখন দেখা গেছে ওই এনজিও গুলো ওই রকম অ্যাক্টিভিটি কমে গেছে, হ্যাঁ আছে কিন্তু ওরকম অ্যাক্টিভিটি নেই। যে জায়গায় যেটা পূরণ করা দরকার, যক্ষা রোগীদের উপর সেবা, এনজিও গুলো কিছু কিছু এনজিও আছে যে যক্ষা রোগীদের জন্য কাজ করে। হ্যাঁ, এরকম তাদের স্পেসিফিক থাকে তাদের,
তাদের কাজগুলো কর্মপরিধিটা স্পেসিফিক থাকে, কিন্তু সরকারিতে কর্মপরিধি কিন্তু এরকম স্পেসিফিক না। সরকারি হলো এখন যেটা আছে এটা নিয়েই আমার কাজ করতে হবে। এখন আমার করোনা রোগী আসছে, তাহলে আমি করোনা রোগী নিয়ে কাজ করবো। এনজিও একটা লক্ষ্য নিয়ে আসছে, এখন তার কাছে করোনা রোগী আসলো বা যে কোনো একটা রোগী আসলো, তাদের কাছে কিন্তু ওরকম ভাবে এই ব্যাপারে ওরকম ফ্যাসিলিটি নাই, ঠিক আছে। কিন্তু সরকারি ক্ষেত্রে তাদের কর্মপরিধিতে থাকে ব্যাপকভাবে জনগণের জন্য সর্বোচ্চ পরিমাণ সেবা নিশ্চিত করা। প্রাথমিক, মাধ্যমিক এবং পরবর্তী পর্যায়ে সেবা অধিকাংশই বিনামূল্যে। এখানে প্রাথমিক সেবা আপনি দেখবেন হসপিটালে প্রাথমিক সেবা দেওয়ার পর তাদেরকে কি করা হয়, ফ্রি তাদেরকে মেডিসিন দিয়ে দেওয়া হয়। মাধ্যমিক পর্যায়েও যে মেডিসিনটা যদি হাসপাতালে থেকে থাকে সেটাও দিয়ে দেওয়া হয়। পরবর্তী বিনামূল্যে দেওয়ার জন্য চেষ্টা করা হয়, যতটুকু পারা যায় যাতে জনগণ ফ্রি ট্রিটমেন্টটা পেয়ে থাকে। এটা হলো তাদের মূল লক্ষ্য, যে প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে, পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে যাতে জনগণ অধিকাংশই যাতে বিনামূল্যে সেবাটা পেয়ে থাকে। বেসরকারি ক্ষেত্রে মাধ্যমিক এবং পরবর্তী পর্যায়ে সেবা প্রদান করে, প্রাথমিক পর্যায়ে সেবা প্রদান করানো হয় না, সেখানে মাধ্যমিক এবং পরবর্তী পর্যায়ে কি করা হয়, সেবা প্রদান করা হয়। কিন্তু এনজিওর ক্ষেত্রে কি বলা আছে, সেক্টর ওয়াইড কর্মসূচি পরিকল্পনা, দ্বিপাক্ষিক প্রকল্পে সরাসরি সহায়তা, জাতিসংঘ, গ্লোবাল ফান্ড, এএনও এদের মাধ্যমে উন্নয়ন সহযোগী সরকারকে সাহায্য দিয়ে থাকে। যেমন দ্বিপাক্ষিক, ধরেন আপনার এখানে জাপানের একটা সংস্থা আছে জাইকা, তাহলে সেটা কি জাপান এবং বাংলাদেশ তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, হ্যাঁ বাংলাদেশের জনগণের এই ব্যাপারে আপনারা কাজ করবেন, ঠিক আছে। তারা ওই চুক্তি করলো, ওই চুক্তির উপর বেসিস করে তারা কাজ করবে, সেক্টর ওয়াইড পরিকল্পনা করবে এবং দ্বিপাক্ষিক ভাবে সরাসরি সহায়তা করবে, সরাসরি তারা টাকা দিচ্ছে বা যে কোনো ফ্যাসিলিটি দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, যা দেওয়ার জন্য তারা চুক্তি করেছে, ঠিক আছে। অথবা জাতিসংঘ থেকে ইউনেস্কো আসলো বা যে কোনো একটা গ্লোবাল ফান্ড দিল, এটা এর মাধ্যমে সরকারকে সহযোগিতা করা। সরকার কিভাবে সহযোগিতা করে, যেমন আমাদের বর্তমান বাংলাদেশে কতজন ডায়রিয়া আক্রান্তের হার কত, বা বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা কত, এখন সরকার নিজস্ব জরিপও আছে, পাশাপাশি এই এনজিও গুলো ডাটা কালেকশন করে সরকারকে তারা পার্সেন্টেজ বা অবস্থা কিরকম বা কিরকম বর্তমানে করোনার পরিস্থিতি সমস্ত কিছু তারা কি করে সরকারকে জানাতে পারে এবং সরকারকে বিভিন্ন ফান্ড দেওয়ার মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে পারে, বিভিন্ন মেডিসিন ফ্রি প্রোভাইড করতে পারে। এইভাবে তারা কি করতে পারে, সরকারকে সহযোগিতা করতে পারে। এখানে একটা কথা বলা আছে, সরকারি ক্ষেত্রে সরাসরি সরকারি বাজেট গ্রহণ করে বাৎসরিক রাজস্ব উন্নয়ন। এখানে সরকার কি করে, একটা বাজেট থাকে, হ্যাঁ এবারে বাজেট হলো এত টাকা, এত কোটি টাকা, তাহলে ওই অনুসারে কি করা হয়, প্রত্যেকটা হসপিটালকে প্রোভাইড করা হয়, হসপিটালকে ওইভাবেই ফ্যাসিলিটি গুলো দেওয়া হয়। কিন্তু যদি আমরা প্রাইভেটের ক্ষেত্রে বলি, প্রাইভেটের ক্ষেত্রে হাসপাতাল বা ক্লিনিকের জন্য বরাদ্দকৃত অর্থ বাজার নিয়ন্ত্রিত সেবায় খরচ এবং লভ্যাংশ অনুযায়ী হবে। যে এই হসপিটালটা তৈরি করলো, এখানে 50 কোটি টাকা ইনভেস্ট করা হইলো, এখন সে দেখবে 50 কোটি টাকা ইনভেস্ট করার পর তার লাভ কত হইলো, হ্যাঁ তাহলে লাভের উপর বেসিস করে, আবার জিনিসপত্রের চাহিদার উপর বেসিস করে সে কতটুকু অ্যাফোর্ডেবল, সে কতটুকু চাহিদা পূরণ করতে পারবে, সমস্ত কিছু বিবেচনা করে তারপরে কি করবে, সে ওই অনুসারে একটা বাজেট তৈরি করবে বা ওই অনুসারে সে বরাদ্দ দিবে, যে পরবর্তী অর্থ বছরে কত দেওয়া যায়, যে আমার নিজের ফ্যামিলি চললো বা আমি এটা দিয়ে চললাম, আমি তাহলে কত দিতে পারবো, আগে 50 লাখ দিয়েছি বা 50 কোটি দিয়েছি, এবার কত দিতে পারবো, তার নিজস্ব একটা প্ল্যান থাকবে। বা এই হসপিটালটা যারা দিয়েছে তাদের একটা নিজস্ব প্ল্যান থাকবে, প্ল্যান অনুসারে তারা বাজেট দিবে। আর সরকারি ক্ষেত্রে সরকার নিজস্ব একটা বাজেট দিবে, যে হ্যাঁ এবারে এই পুরো বছরের আমি 100 কোটি টাকার বাজেট করলাম, তাহলে প্রতি বছর আমি প্রতি মাসে বা প্রতি 2 মাস 3 মাস পর পর আমি 10 কোটি টাকা করে দেব, সরি। তাহলে এই ধরনের একটা প্ল্যান থাকবে, ওই প্ল্যান অনুসারে তারা কাজ করবে। এখানে মানব সম্পদ প্রাথমিকভাবে স্থায়ী কর্মী, এখানে মানব সম্পদটা প্রাথমিকভাবে কি স্থায়ী কর্মী, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ডাক্তার, নার্স প্লাস হলো আদার স্বাস্থ্যসেবা কর্মী, এদেরকে প্রাথমিকভাবে স্থায়ী কর্মীদেরকে কি মানব সম্পদ হিসেবে ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে কি দ্রুত প্রসারিত হচ্ছে, এটা কি দ্রুত
প্রাইভেট হসপিটাল বর্তমানে কি দ্রুত বাড়ছে, ঠিক আছে। তাহলে এই হলো অবস্থা। এনজিও গুলোর ক্ষেত্রে আমরা একটাই জানি যে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, 5 বছর, 10 বছর, 20 বছর, তাদের একটা নির্দিষ্ট ফান্ড থাকে এবং তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে এই কাজে আসছে, অন্য কোনো কাজের দিকে তারা কিন্তু মনোযোগ দিবে না, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ওই কাজের পরিবর্তে অন্য কোনো কাজের দিকে, অন্য কোনো ইস্যুর ক্ষেত্রে তারা কাজ করবে না। এস এম মনির হোসেন, আপনাকে মিউট করা যাচ্ছে না, আপনি একটু কাইন্ডলি আপনাকে মিউট করেন। স্যার একটু মিউট করে কথা বলবেন, স্যার একটু মিউট করে কথা বলবেন, স্যার একটু মিউট করে কথা বলবেন, সবাইকে সেন্ট্রালে জি জি আনমিউট জি করে জি দিয়েছি। হ্যাঁ জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহ। অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আছে এবং এগুলো স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বিএমডিসি, যেটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এইটা কি করে যে বাংলাদেশে মেডিকেল এবং ডেন্টালে যে ডাক্তাররা আছে তাদের ব্যাপারে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের সিলেবাস প্রণয়ন, তাদের ট্রেনিং গ্রহণ, তাদেরকে কি বলে, তাদের কোর্স কারিকুলাম, সমস্ত কিছুর ব্যাপারে তারা কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিসিবি, বিএমডিসি যেরকম ডাক্তার, এক হলো যে ডাক্তার, দুই নম্বর হলো ডেন্টালের যে দাঁতের ডাক্তার যারা আছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিসিবি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, এরা কাজের ক্ষেত্রে কাজ করে। এটা বাংলাদেশের যত ফার্মাসিস্ট আছে সমস্ত ফার্মাসিস্টের ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ডাক্তারদের ক্ষেত্রে তো আমরা জানি যে ডাক্তারের ক্ষেত্রে এমবিবিএস ডাক্তারদেরকে বোঝানো হচ্ছে বা ডেন্টাল যারা আছে তাদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু পিসিবির ক্ষেত্রে ফার্মেসি কাউন্সিল বলতে কিন্তু যে গ্রাজুয়েট, যারা অনার্স মাস্টার্স, ওই ফার্মাসিস্টদেরকেও বোঝায়। পাশাপাশি যারা বি গ্রেড, যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদেরকেও তারা কন্ট্রোল করছে। পাশাপাশি যারা সি গ্রেড 6 মাস বা 6 মাসের কোর্স করছে তাদেরকেও তারা কি করছে, তারা নিয়ন্ত্রণ করছে। দ্যাট মিনস তাদের কোর্স কারিকুলাম, যে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের কোর্স কারিকুলাম, ডিপ্লোমাদের কোর্স কারিকুলাম, সি গ্রেডদের কোর্স কারিকুলাম, তারাই এগুলো মনিটরিং করছে। স্পেশালি সিগ্রেট ফার্মাসিস্টদের পুরোপুরি কোর্স কারিকুলাম ফার্মেসি কাউন্সিল পিসিবি পুরোপুরি তারা নিয়ন্ত্রণ করে এবং সিগ্রেট ফার্মাসিস্টদেরকে ট্রেন আপ করা, হ্যাঁ, এবং এ গ্রেড ফার্মাসিস্টদের যে ফার্মেসি কাউন্সিল থেকে সার্টিফিকেট দিতে হবে যে সে যখন গ্রাজুয়েট হয়েছে, এখন তাকে ফার্মেসি কাউন্সিল থেকে তখন তাকে সার্টিফিকেট দিবে, তখন সে বলতে পারবে যে আমি আই এম নাও এ গ্রেড ফার্মাসিস্ট, ঠিক আছে। স্বীকৃতি প্রদান করছে কে, ফার্মেসি কাউন্সিল পিসিবি। সিগ্রেট ফার্মাসিস্টদের ট্রেনিং প্রদান, তাদের পরীক্ষা পরীক্ষা নেওয়া, তাদেরকে সার্টিফিকেট দেওয়া, এগুলো কে করে, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পিসিবি। এবং কি আছে এসএফএফ, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। এটা মেডিকেল ফ্যাকাল্টি, এদের কাজ হলো ডাক্তারদের ব্যাপারে, ডাক্তারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর বিএনএমসি, এরা হলো নার্সিংদের ক্ষেত্রে, যারা নার্স তাদের ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে বিএইচবি, বোর্ড অফ হোমিওপ্যাথি, জাস্ট হোমিওপ্যাথি ডাক্তার যারা আছে তাদের ক্ষেত্রে, তাদের কোর্সের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বিউএনবি, বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ, আমরা জানি ইউনানি আর আয়ুর্বেদিক ক্ষেত্রে ওদের একটা নির্দিষ্ট কলেজ আছে, হ্যাঁ, সেখানে এদের নির্দিষ্ট কোর্স কারিকুলাম আছে, ওদের নির্দিষ্ট ট্রেনিং আছে, হ্যাঁ। তো ওদের ক্ষেত্রে বিইউএনবি তারা কি করে, ওইগুলো নিয়ন্ত্রণ করে। এখানে বলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে সংবিধিবদ্ধ বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এগুলো স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানগুলো, যারা কি করে তাদের আন্ডারে তাদের স্টুডেন্টদেরকে, তাদের গ্রাজুয়েটদেরকে কি করে, তারা তারা শিক্ষিত করে মানুষের সেবার জন্য। এখন দেখেন স্বাস্থ্যক্ষেত্রে পেশাজীবী সংগঠন, এগুলো হলো পেশাজীবী।
আগের গুলো ছিল কি, আগের গুলো এগুলো কিন্তু গ্রাজুয়েট হয় নাই। ধরেন আপনি ফার্মেসি কাউন্সিলের সিগারেট ফার্মাসিস্ট হিসেবে আপনি ভর্তি হয়েছেন, আপনি কিন্তু সিগারেট ফার্মাসিস্ট হন নাই, তখন আপনাকে নিয়ন্ত্রণ করবে পিসিবি। ঠিক আছে, আপনি এখন সিগারেট ফার্মাসিস্ট হয়ে গেছেন, পিসিবি আপনাকে স্বীকৃতি দিয়ে দিল, এখন আপনি এসে যে কোনো একটা সংস্থার মধ্যে অ্যাড হয়ে যাবেন। ফার্মেসি গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন, হ্যাঁ, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি, হ্যাঁ, এভাবে, অথবা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আপনাদের যেটা আছে, এরকম পেশাজীবী সংগঠন যারা কাদেরকে নিয়ে কাজ করে, ওই যে ওখান থেকে যারা হইলো হোমিওপ্যাথি ডাক্তার হয়েছে, অথবা আয়ুর্বেদিক ডাক্তার হয়েছে, অথবা নার্স হয়েছে, অথবা ডাক্তার হয়েছে, হ্যাঁ, অথবা ফার্মাসিস্ট হয়েছে, এখন তাদেরকে নিয়ে কারা কাজ করবে, তাদেরকে নিয়ে কাজ করবে আমাদের এই পেশাজীবী সংগঠনগুলো। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন তাদেরকে নিয়ে কাজ করতে পারে, ফার্মেসি গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন, ফার্মাসিস্ট দ্যাট মিনস যারা গ্রাজুয়েট ফার্মাসিস্ট তাদেরকে নিয়ে কাজ করবে, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি তারা কাদেরকে নিয়ে কাজ করবে, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে ফার্মাসিস্ট গুলো আছে তাদেরকে নিয়ে এই পেশাজীবী সংগঠনগুলো কাজ করবে। তাহলে কি তাদের পেশায় তারা যে ধরনের ফ্যাসিলিটি দেওয়ার কথা সেরকম ফ্যাসিলিটি তারা পাচ্ছে কি না, তাদের কোনো প্রবলেম আছে কি না, তাদের এক্ষেত্রে তাদের হয়ে তারা কাজ করবে, তাদেরকে আবার তাদেরকে আরো কোনো ট্রেন আপ করা যায় কিনা, হ্যাঁ, তাদেরকে আরো কোনো বেটার ফ্যাসিলিটি দেওয়া যায় কিনা, এই জিনিসগুলো নিয়েই এই পেশাজীবী সংগঠনগুলো কি করে, কাজ করে। তাহলে প্রথমগুলো ছিল গ্রাজুয়েটদেরকে নিয়ে, যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে, তাদেরকে ওইরকম ভাবে শিক্ষিত করার জন্য, আর পরবর্তীতে শিক্ষিত হয়ে গেছে তাদের জন্য এই ধরনের অ্যাসোসিয়েশন, তাদেরকে মনিটরিং করা বা তাদেরকে কি করা, বেটার সার্ভিস যাতে সমাজে দিতে পারে এই জন্য ব্যবস্থা করা, তাদের ব্যবস্থা করা, এবং তারাও যাতে বেটার সার্ভিস পায় সেই ব্যবস্থা নিশ্চিত করা। এবার আসেন স্বাস্থ্য সেবা পর্যায়ে। স্বাস্থ্য সেবা পর্যায় যে কোন কোন পর্যায়ে আছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, যেমন এখানে একটা বলা আছে কমিউনিটি স্বাস্থ্য সেবা। কমিউনিটি স্বাস্থ্য সেবা বলতে কি, নর্মালি কমিউনিটি ক্লিনিক আমরা চিনি। কমিউনিটি ক্লিনিক কোনগুলো, কমিউনিটি ক্লিনিক হলো আমাদের আশেপাশে 6,000 মানুষের জন্য যদি একটা ক্লিনিক করা হয় তখন তাকে বলা হয় কি, কমিউনিটি ক্লিনিক। তাদেরকে কি বলা হয়, কমিউনিটি ক্লিনিক। তাহলে কমিউনিটি স্বাস্থ্য সেবা তাহলে কি হবে, ওই কমিউনিটি পর্যায়ে ওই মানুষদের জন্য যেই স্বাস্থ্য সেবাটা হবে সেটা কি, কমিউনিটি স্বাস্থ্য সেবা। বলছে মাঠ পর্যায়ে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক স্বাস্থ্য সেবায় বহু স্তর বিশিষ্ট স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যম রয়েছে। সেগুলো কি আছে, এগুলো কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে 6,000 মানুষের জন্য একটা ক্লিনিক, 6,000 মানুষের জন্য যদি একটা ক্লিনিক আমরা দিতে পারি, তাহলে 6,000 মানুষ কিন্তু এত বেশি না। তাহলে কি হবে, এর মাধ্যমে সমস্ত মানুষ সেবা পাওয়া নিশ্চিত হবে যদি আমরা এভাবে কমিউনিটি ক্লিনিক দিতে পারি। এই জন্য বলছে কমিউনিটি পর্যায়ে বা মাস পর্যায়ে যে স্বাস্থ্য সেবাটা আছে, এই স্বাস্থ্য সেবার মধ্যে কমিউনিটি ক্লিনিকও আছে, ইউনিয়ন বা পরিবার কল্যাণ কেন্দ্রও আছে, বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও আছে। তাহলে এই 3 ধরনের স্বাস্থ্য কমপ্লেক্স গুলো কমিউনিটি পর্যায়ে, যে কোনো একটা কমিউনিটি, সাপোজ আপনি ধরেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাহলে এই লাকসামে বসবাসকারী মানুষকে ওই সেবাটা তারা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই কমিউনিটি ক্লিনিক এই 3 পর্যায়ে আছে, এই 3 পর্যায়ে তারা কি করতেছে, মানুষকে স্বাস্থ্য সেবা দিচ্ছে। এবার নগর স্বাস্থ্য সেবা, নগর স্বাস্থ্য সেবা নগরের শহরের মানুষদেরকে দিয়ে থাকে, এবং নগর স্বাস্থ্য সেবা আমরা জানি নগরের মধ্যে কি বেসরকারি হাসপাতালগুলো অবশ্যই থাকবে, হ্যাঁ, এবং এখানে বিভিন্ন দাতা সংস্থা যেমন চক্ষু চক্ষু সংস্থা থাকতে পারে, অথবা ধরেন আপনার দাতা হার্ট হার্ট ফাউন্ডেশন থাকতে পারে, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের সংস্থাগুলো থাকতে পারে, দাতা সংস্থাগুলো থাকতে পারে, এগুলো বেসরকারি এনজিও দ্বারা পরিচালিত হতে পারে। নগর স্বাস্থ্য সেবা 3 ধরনের হইতে পারে, সরকারি হইতে পারে, বেসরকারি হইতে পারে, অথবা প্রাইভেট সেবা প্রদানকারী হইতে পারে। কিন্তু কমিউনিটির ক্ষেত্রে যেগুলো আছে এগুলো মোটামুটি সবগুলোই সরকারি। কমিউনিটি ক্লিনিক, তারপর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং এদের সহযোগী হিসেবে কি থাকতে পারে, বিভিন্ন এনজিও গুলো থাকতে পারে। কমিউনিটি পর্যায়ে বিভিন্ন এনজিও গুলো এদের সহযোগী হিসেবে থাকতে পারে। আর নগর কেন্দ্রের ক্ষেত্রে সরকারি অবশ্যই থাকবে, আবার পাশাপাশি বেসরকারি দাতা সংস্থাগুলো থাকবে, এবং প্রাইভেট স্বাস্থ্য সেবা প্রদানকারী গুলো অবশ্যই থাকবে। তাহলে এই হলো 2 পর্যায়ে স্বাস্থ্য সেবা পর্যায়ে, একটা হলো কমিউনিটি পর্যায়ে আর হলো নগর স্বাস্থ্য সেবা পর্যায়ে।
এবার আসেন অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ এবং সেগুলোর উপাদান সমূহ। ঠিক আছে, যে অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ ইএসপি, যে অত্যাবশ্যকীয় সার্ভিস কি? অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ বলতে বোঝাচ্ছে যেগুলো অবশ্যই দরকার, যেগুলো অবশ্যই দরকার, যেগুলো ছাড়া চলা যাবে না। একটা কমিউনিটি, একটা এলাকায় যেই জিনিসগুলো আমার অবশ্যই লাগবে, এগুলো ছাড়া আমি চলতে পারবো না, এগুলো কি? অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ। এবং অত্যাবশ্যকীয় উপাদান কি কি? অত্যাবশ্যকীয় উপাদান হইতে পারে মা, নবজাতক, শিশু এবং কৈশোর স্বাস্থ্য সেবা। আমি আপনাদেরকে বলছিলাম মায়ের স্বাস্থ্য সেবা, মায়ের উপর কিন্তু বাচ্চা নির্ভর করতেছে। হম বাচ্চা জন্মগ্রহণ করছে, বাচ্চা এখন কথা বলে না, বাচ্চা একটু কি বলে হাঁটতে পারে না। তাহলে এটা এই স্বাস্থ্যটা, বাচ্চার এই স্বাস্থ্য অঙ্গহানি বা মানসিক বিকাশ হয় নাই, কি কেন হয় নাই? এখানে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় নাই, বা বাচ্চা চোখে দেখে না, কোনো চোখের সমস্যা হয়েছে, কারণ কি? মায়ের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় নাই। মা যখন গর্ভ ধারণ করেছে তখন সে প্রপারলি ভ্যাকসিনেটেড হয়েছে কিনা, প্রপারলি সে ডাক্তারের কাছে গিয়েছে কিনা, তার শারীরিক অবস্থা সে বারবার টেস্ট করেছে কিনা, যে যেরকম খাবার গ্রহণ করার উচিত ছিল সেই রকম খাবার গ্রহণ করেছে কিনা, নাকি সে কোনো কিছুই গ্রহণ করে নাই। হ্যাঁ, এটা হলো এই জন্য অত্যাবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে একটা উপাদান হিসেবে বলা হয়েছে মায়ের। নবজাতক, নবজাতক যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতাই থাকে না। নবজাতক যখন জন্মগ্রহণ করে তার শরীরে কোনো ধরনের প্রতিরোধ ক্ষমতা থাকে না। সে মায়ের থেকে পায়, 6 মাস পরে খাবার থেকে পায়, আস্তে আস্তে করে তার শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। নবজাতককে প্রথমে কেন নরম জিনিস খাওয়াইতে বলে, তারপরে ভারী জিনিস কেন খাওয়াতে বলে না? যে 6 মাস পরে খাওয়াবেন নরম নরম জিনিস খাওয়াবেন, যে নরম ভাত খাওয়াবেন, কেন? কারণ তার ওই পাকস্থলীটা সেরকম গ্রহণ করার যোগ্যতা হয় নাই। অনেক সময় দেখবেন যে ভুলক্রমে কেউ নিজেদের খাবার খাইয়ে ফেলেছে 6 মাস পরে নবজাতককে। সে যখন পায়খানা করবে, যা খাওয়ানো হয়েছে অবিকল ওই জিনিসটাই সে হাওয়ের মাধ্যমে, স্টুলের মাধ্যমে সেটাই নির্গত করে। তাহলে এই যে স্টুলের মাধ্যমে সেটাই নির্গত করছে, কেন করছে? কারণ তার সেরকম তার পাকস্থলী ডেভেলপ হয় নাই, তার সে পরিমাণে পরিপাককারী এনজাইম নেই। যদি এনজাইমটা না থাকে তাহলে ওই খাদ্যটা সে কিভাবে পরিপাক করবে? ঠিক আছে, তাহলে নবজাতকের খাদ্যের একটা নির্দিষ্ট রুটিন আছে, নির্দিষ্ট চার্ট আছে, সেই চার্টটা তাকে অবশ্যই মেনটেন করতে হবে। এজন্যই অত্যাবশ্যকীয় প্যাকেজের যে উপাদানগুলো আছে, যে উপাদান কাদের জন্য দরকার, এটা নবজাতককে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আপনার এখানে শিশু কৈশোরের স্বাস্থ্য সেবা। শিশু অবস্থা তো আমি বুঝলাম স্বাস্থ্য, কৈশোরের স্বাস্থ্য সেবা কেন লাগবে? কারণ একটা কৈশোর, সে ওই সময় তার কি থাকে, মন থাকে উড়ু, সবকিছুই গ্রহণ করতে চায়। সে তখন এডিক্টেড হইতে পারে, এডিক্টেড হয়ে যেতে পারে যে কোনো সময়। সে তখন নেশা জাতীয় দ্রব্যর প্রতি তার আগ্রহ বাড়তে পারে। হ্যাঁ, যে কোনো তার স্বাস্থ্যের হানিকর জিনিসের প্রতি তার আগ্রহ বাড়তে পারে। এই জন্য তাকেও এখানে, কৈশোরকেও এখানে কি করা হয়েছে? অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাঁ, 5টি উপাদানের মধ্যে এখানে তাকেও কি করা হয়েছে? অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে মানুষের মধ্যে, আমার 5টি উপাদানের মানুষের মধ্যে এখানে মা, নবজাতক শিশু, তারপর হলো কি নবজাতক শিশু এবং কৈশোরের স্বাস্থ্য সেবাটাকে প্রথম উপাদান হিসেবে কি করা হয়েছে? মূল মূল প্রথম উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2 নম্বর হলো পরিবার পরিকল্পনা। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট কি থাকবে? পরিবার পরিকল্পনা থাকবে। হ্যাঁ, অপরিকল্পিতভাবে যদি সন্তান গ্রহণ হয় সেক্ষেত্রে বাচ্চার স্বাস্থ্যেরও ক্ষতি হবে, পাশাপাশি মায়ের স্বাস্থ্য ক্ষতি হবে। 1 বছর পর পর বাচ্চা গ্রহণ করতেছে, তাহলে মা তো একবার বাচ্চা জন্ম দিল, জন্ম দেওয়ার সময় তার শরীরের একটা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা পূরণ করতে হলে সে ডাক্তারের সাথে যোগাযোগ করবে। আর কত বছর লাগবে পরবর্তী বাচ্চা গ্রহণ করার জন্য? যদি দেখে যে হ্যাঁ, সে আরো 2 বছর 3 বছর পরে সে এই বাচ্চা বাচ্চা পরবর্তী বাচ্চা জন্ম দেওয়ার আহ আরো 1 থেকে 2 বছর পরে বা 3 বছর পরে সে পরবর্তী বাচ্চা নিতে পারবে, তখন তাকে এই 3 বছর তাকে পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে। না হলে কি হবে? না হলে দেখা যাবে যে 1 বছর পর বাচ্চা নিচ্ছে, প্রথম যে বাচ্চাটা নিল, হ্যাঁ, পরের বাচ্চাটা 1 বছর পরে হইলো, তা দুইটা বাচ্চার মধ্যে কিন্তু সমানভাবে সে টেক কেয়ার করতে পারবে না। কারণ একটা বাচ্চা 2 বছর পর্যন্ত মায়ের দুধ খাচ্ছে, এখন এই বাচ্চাটা মায়ের দুধ খাওয়া অবস্থায় আরেকটা বাচ্চা হয়ে গেল,
ফলে সে দুইটা বাচ্চাকে একসাথে কি করতে পারবে না, ও মা ওভাবে খাওয়াতে পারবে না। আলটিমেটলি মাও কিন্তু তার স্বাস্থ্যের ক্ষেত্রে মায়ের কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হবে। এই জন্য অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ গুলোর মধ্যে অত্যাবশ্যকীয় যে উপাদানগুলো আছে, এটা পরিবার পরিকল্পনাটাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবার পরিকল্পনাটাকেও কি করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। আর 3 নাম্বারটা দেওয়া হয়েছে পুষ্টি। পুষ্টি জিনিসটা শরীরের জন্য অত্যন্ত দরকার। আজকে বাংলাদেশে হিসাব করলে দেখা যাবে যে অনেক মানুষই কি হচ্ছে, পুষ্টিহীনতায় ভুগছে। পুষ্টি মানে এরকম না যে আপনি মুরগির মাংস খেয়ে ফেললেন, আপনি গরুর মাংস খেয়ে ফেললেন, আপনার পুষ্টির চাহিদা পূরণ হয়েছে, জিনিসটা এরকম না। হ্যাঁ, যে মুরগির মাংস বা আমি 10টা করে ডিম খেয়ে ফেললাম, আমার পুষ্টির চাহিদা পূরণ হয়েছে, এরকম না। ডিমে তো প্রোটিন আছে, ডিমে প্রোটিন আছে, কিন্তু আমি ভিটামিনটা কোথায় পাবো, আমি মিনারেলটা কোথায় পাবো, আমার খনিজ চাহিদা কোথা থেকে পূরণ হবে? আমাদের শরীরের জন্য তো দরকার, শরীরের জন্য ভিটামিন এ বি সি, শরীরের জন্য ভিটামিন এ বি সি ডি আমার সবই দরকার, তাই না? ভাই মনির ভাই, আপনি নিজেকে মিউট করেন, আপনাকে তো মিউট করা যাচ্ছে না। স্যার আমি সেন্ট্রালি মিউট করে দিয়েছি, একটু আনমিউট করে কথা বলেন। থ্যাংক ইউ। পুষ্টি জিনিসটা এরকম না, আমি যেটা বললাম, পুষ্টি জিনিসটা এরকম না যে আমি মুরগি প্রতিদিন মুরগি খেলাম আমার পুষ্টি চাহিদা পূরণ। আপনি প্রতিদিন যখন মুরগি খাবেন আপনার একসময় দেখা যাবে লিভারে ফ্যাট জমে যাবে। আপনি যখন প্রচুর পরিমাণে গরু মাংস খেলেন আপনার দেখা যাবে যে অ্যালার্জিক সমস্যা হইতে পারে, কনস্টিপেশন হইতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হইতে, হাই হাই প্রেশার হয়ে যেতে পারে। হ্যাঁ, পুষ্টি চাহিদা হলো আমার শরীরের জন্য যত কিছু দরকার, ভিটামিন এ বি সি ডি, হ্যাঁ, ই কে, যত ভিটামিন আছে সমস্ত ভিটামিন পরিমিত যাতে আমার শরীরের মধ্যে থাকে। মিনারেল খনিজ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই খনিজগুলো যাতে যতটুকু দরকার, ক্যালসিয়াম, ক্লোরিন, যতগুলো দরকার ততটুকু যাতে ব্যালেন্স থাকে। পাশাপাশি পাশাপাশি শর্করা, আমিষ, স্নেহ, এগুলো যাতে পরিমিত পরিমাণ থাকে। তাহলে আমরা অনেক সময়, এটা আমাদের মিসকনসেপশন, মনে করি হ্যাঁ পুষ্টি দরকার, তাকে বেশি করে গরুর মাংস, মাছ, ডিম খাওয়া বেশি করে, তাইলে সবকিছু পূরণ হয়ে যাবে না। তাকে মাছ, মাংস, ডিম, দুধ খেতে হবে, সেটাও একটা পরিমাণ থাকতে হবে। পাশাপাশি যেমন আপনি ধরেন অনেকদিন ধরে আপনি 1 কেজি করে দুধ খেলেন, আলটিমেটলি দেখা যাবে কি আপনার একসময় ফ্যাট বেড়ে যাবে, আপনার হাই প্রেশার হয়ে যেতে পারে। আবার যাদের পেটে সমস্যা আছে তার ডায়রিয়াও হয়ে যেতে পারে, তাই না? আপনি পরিমিত খেতে হবে, পরিমাণ আপনার শরীরের জন্য যতটুকু দরকার অতটুকু খেতে হবে। পাশাপাশি আপনি শাক খাইলেন না, শাকের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। টক জাতীয় খাবার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন ধরনের মিনারেল গুলা, বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন মিনারেল আছে। যে মালটা খেলেন, দেশীয় ফল বিশেষ করে, তারপর ডেউয়া, আমড়া, হ্যাঁ, তারপরে কি বলে আমলকি, এই জাতীয় জিনিসগুলা, জলপাই, এই জাতীয় জিনিসগুলো প্রত্যেকটার মধ্যেই কি আছে, আপনার কিছু না কিছু পুষ্টি আছে, পুষ্টি গুণাগুণ আছে। কচুর শাক, কচুর শাকে আয়রন আছে, আয়রনের ঘাটতির কারণে অনেক সময় দেখা যায় কি, আয়রনের ঘাটতির কারণে বাচ্চাদের হাত পা মজবুত থাকে না। অনেক সময় কি কি আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে। স্যার একটু আমি কথা বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। সারা চলে গিয়েছে। আপনাদের অ্যাটেন্ডেন্স এখানে নিশ্চিত করা হচ্ছে 3 বার। আপনারা যখন যুক্ত হয়েছেন তখন একবার, মাঝখানে একবার, শেষে একবার কাউন্ট হবে। হ্যাঁ, তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেখানে উপস্থিত থাকার বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কারণ যেহেতু ট্রেনিংটা যেহেতু অনলাইনে, এখানে উপস্থিতির বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আপনারা আশা করি বিষয়টা মেনে চলবেন, আমাদের পুরো সেশন জুড়ে উপস্থিত থাকবেন। আমাদের আমি আবার বলছি, প্রথমে, মাঝখানে এবং শেষে 3 বার আমরা অ্যাটেন্ডেন্স নিশ্চিত করতেছি। আপনারা এখানে উপস্থিত আছেন কি নেই, অনেকে আছে যে এসে আবার চলে যাচ্ছে, তাদের উপস্থিতিতে এখানে ব্যাঘাত করতে পারে। তো আপনারা একটু সচেতন, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং উপস্থিত থাকবেন পুরো সেশন জুড়ে। ধন্যবাদ।
সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, যে আমি যেটা বলছিলাম যে পুষ্টির চাহিদা বলতে কিন্তু সেটাকেই বোঝাচ্ছে, যাতে আমার প্রত্যেকটা আহ আহ, উপাদান যেগুলো আমার শরীরের জন্য দরকার সেগুলো পরিমিত পরিমাণে থাকে। এর বেড়ে গেলেও কিন্তু সমস্যা, যেমন সোডিয়ামের পরিমাণ বেড়ে গেল বা ক্লোরিনের পরিমাণ বেড়ে গেল একজন মানুষের, তাহলে আলটিমেটলি দেখা যাবে কি এটা বেড়ে যাওয়ার কারণে তার হাই প্রেশার হয়ে গেছে। হ্যাঁ, বেড়ে যাওয়ার কারণে কোনো না কোনো তার প্রবলেম, শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এজন্য পুষ্টিটাকে কি করা হয়েছে, এসেনশিয়াল যে এলিমেন্টস গুলো আছে, এসেনশিয়াল এলিমেন্টস এর মধ্যে পুষ্টিটাকেও গুরুত্ব ভাবে দেখা হয়েছে। কারণ কি, পুষ্টিহীনতার কারণে মানুষ খুব দ্রুত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এই জন্য পুষ্টিহীনতাটাকেও আমাকে কি করতে হবে, আমাদের গুরুত্ব দিতে হবে। পুষ্টিহীনতা এটা নবজাতকের ক্ষেত্রে হইতে পারে, মায়ের ক্ষেত্রে হইতে পারে, শিশুর ক্ষেত্রে হতে পারে, পুরুষদের ক্ষেত্রে হতে পারে, সবার ক্ষেত্রে হইতে পারে। এরপরে যেটা, সেটা হলো সংক্রামক রোগ। সংক্রামক রোগ বলতে কোন ধরনের ডিজিজ, যেই ডিজিজ গুলো কি একজন থেকে আরেকজনে ছড়ায়, একজন থেকে আরেকজনের ছড়ায়। একজনের আহ কি বলে যক্কা হলো, এখন সে যদি হাঁচি দেয় বা কাশি দেয়, তার নাক থেকে যে ড্রপলেট গুলো বের হবে, এই ড্রপলেট গুলো থেকে কি হতে পারে, আরেকজনে ইনফেক্টেড হতে পারে। কিন্তু সে কিন্তু তার কোনো সিমটম ছিল না, কিন্তু পার্শ্ববর্তী লোক থেকে কি হলো, সেটা সংক্রমিত হয়ে তার মধ্যে চলে আসলো। কারো কারো এখন অসম্ভব চুলকানি, হ্যাঁ, যে ইচিং হয়েছে। হ্যাঁ, এই ইচিংটা কিন্তু আস্তে আস্তে করে কি স্ক্যাবিস, স্ক্যাবিসটা কিন্তু আস্তে আস্তে করে তার যদি কাপড় চোপড় অন্য কেউ ব্যবহার করে, আলটিমেটলি সেটাও ছড়িয়ে যাবে। যেমন আমরা করোনার ক্ষেত্রে বলতেছি সংক্রামক রোগ। এখন সংক্রামক রোগ হওয়ার কারণে কি হচ্ছে, এই ধরনের রোগী থাকলে তাকে আইসোলেশনে নিয়ে যাচ্ছে, তাকে পৃথক করে দিচ্ছে, তার খাওয়া দাওয়া সমস্ত কিছু আলাদা, এবং তার যে প্লেট আছে প্লেটটাও পর্যন্ত কি করছে না, অন্যকে ব্যবহার করতে দিচ্ছে না। এজন্য সংক্রামক রোগটাকেও কি করা হয়েছে, এসেনশিয়াল এলিমেন্টস এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর অসংক্রামক রোগ, যে রোগগুলো অসংক্রামক, যেমন আপনার অসংক্রামক রোগের মধ্যে হইতে পারে আপনার ক্যান্সার, এটা একটা অসংক্রামক রোগ। তাহলে এটাও কিন্তু কিন্তু ক্যান্সার, এটার কারণে কি করতে পারে, মানুষের মৃত্যু হইতে পারে। হ্যাঁ, অস্টিওপরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের সমস্যা হইলো। হ্যাঁ, তাহলে এগুলো কি হইতে পারে, এগুলোর কারণে মানুষ মৃত্যু হইতে পারে, মানুষ ডিজেবল হয়ে যেতে পারে। হ্যাঁ, যার কারণে এটাকেও অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে মোটামুটি আপনাদের এই পাঁচটা জিনিসই হলো কি এসেনশিয়াল এলিমেন্টস। এই পাঁচটা জিনিস হলো কি এসেনশিয়াল এলিমেন্টস। একটা হলো মানুষের মধ্যে ক্লাসিফাই করা হয়েছে, সেখানে মা হবে, নবজাতক হবে, শিশু হবে, কৈশোর হবে, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 2 নম্বর হলো তাদের পরিকল্পনা, পরিবার পরিকল্পনা নির্দিষ্ট। আমি বলেছি যে প্রত্যেকটা ফ্যামিলি একটা প্ল্যানিং থাকবে, এই প্ল্যানিং অনুসারেই যা ডিপেন্ডস করতেছে কি, ইট ডিপেন্ডস অন মাদার হেলথ অ্যান্ড অলসো ডিপেন্ডস অন চাইল্ড। যে বাচ্চা ইনফ্যান্ট আছে, ইনফ্যান্টের স্বাস্থ্যের উপর বেসিস করেই কিন্তু এটা কি হচ্ছে, নির্ভর করতেছে। ঠিক আছে, এখন এই পাঁচটা এসেনশিয়াল এলিমেন্টস এর উপর, মেইন এলিমেন্টস এর উপর বেসিস করে, হ্যাঁ, 3টা সহযোগিতামূলক সেবা আছে। 3টা কি আছে, সহযোগিতামূলক সেবা আছে। কি কি আছে, এখন ল্যাবরেটরিতে কি থাকে, ল্যাবরেটরিতে বিভিন্ন ডায়াগনোসিস থাকে। হ্যাঁ, কারো ব্লাড টেস্ট করতে হবে, কারো ইউরিন টেস্ট করতে হবে, ডাক্তার ব্লাড টেস্ট করতে, যে ব্লাডে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, অ্যালার্জিক সমস্যা, ব্লাডে কোনো প্রবলেম আছে কিনা। ভাই আমি তো যুক্ত হতে পারছি, আমার কি এখন কিছু করার আছে, কিছু করবো আমি? আজ আপনি এখন একটু মিউট করে রাখেন, আপনার পরবর্তীতে ক্লাস শেষে যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, এখন সহযোগিতামূলক সেবা, একটু কথা বলি স্যার, আমি পারমিশন চাচ্ছি। আচ্ছা, ইনি কি সাদত হোসেন ভাই? এখানে তো ওনারটা দেখা যাচ্ছে টেকনো। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, উনিও যেহেতু শুনতে পাচ্ছেন না স্যার, ঠিক আছে, আপনি ক্লাস কন্টিনিউ করেন, ট্রেনিং কন্টিনিউ করেন। আর যদি আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন, একটু মাথা নাড়িয়ে রেসপন্স করবেন। না, ওই লোক বলেছে যে আমি যুক্ত হতে পেরেছি, এখন আমি কি করব? হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই শুনতে পাচ্ছেন, একটু মাথা নাড়িয়ে রেসপন্স করবেন। শুনতে পাচ্ছেন? স্লাইড দেখা যাচ্ছে? ইয়াসউদ্দিন ভুইয়ান ভাই, ভিক্টর ভাই, আমি সবার নাম বলতে পারছি না, তারপরে যে যে চোখে আসতেছে আমি তাকে সামনে যারা আসছে। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? আশরাফুল ভাই, মোতাহার ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা,
কোনো হ্যাঁ, আপনারা এই বিষয়ে এই আজকের সেশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড নোট করে রাখবেন, ওখানে নোট করে রাখবেন। তার পরবর্তীতে শেষে আমরা 10-15 মিনিট আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের আবার আমি বলতেছি, আপনাদের অ্যাটেন্ডেন্স 3 বার নিশ্চিত, 3 বার আমি কাউন্ট করি যে কে কে উপস্থিত আছে, আমি 3 বার এটা লিখে রাখি। হ্যাঁ, প্রথমে একবার, মাঝখানে একবার, শেষে একবার। সুতরাং কারণ যেহেতু অনলাইনে অ্যাটেন্ডেন্সটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, আপনাদের ভিডিও অন রাখাটাকেও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কারণ এখান থেকে আপনাদেরকে এই বিষয়গুলোকে যেন আপনারা ভালোভাবে জানতে পারেন, অজ্ঞানে অর্জন করতে পারেন, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমাদের এই পদক্ষেপগুলো। হ্যাঁ, তো ধন্যবাদ। আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই ট্রেনিং এ বিষয়গুলো শুনবেন এবং দেখবেন, এটা আশা করতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ স্যার, আপনাকে শুরু করার জন্য অনুরোধ করতেছি। থ্যাংক ইউ। 3টি সহযোগিতামূলক সেবার মধ্যে আছে এখানে ল্যাবরেটরি, বিভিন্ন ল্যাবরেটরিগুলো বললাম যে যে টেস্টগুলো করা হয়, প্লাস হলো রেডিওলজি বা ইমেজিং, যে রেডিওলজি ডিপার্টমেন্টে কি হয়, কারো হাত ভেঙে গেল বা কারো কোনো কোথাও ব্লক আছে কিনা, হ্যাঁ, বা রেডিও থেরাপি, এখন রেডিওলজি বা ইমেজিং এর মাধ্যমে সেগুলো দেখা হয়। তারপর হলো খুচরা ওষুধ দোকান, যে খুচরা ওষুধ দোকানগুলোর মধ্যে মেডিসিন সাপ্লাই করা হয়। তাহলে 3টা সহযোগিতামূলক সেবা, একটা হলো ল্যাবরেটরি, তারপরে রেডিওলজি বা ইমেজিং ব্যবস্থা, আর হলো খুচরা ওষুধের দোকান। এরপর আছেন যেখানে অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ প্রদান করা হয়। কোথায় অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ গুলো প্রদান করা হয়? একটা হলো এই অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ গুলো ব্যবহারকারীর বাড়িতে প্রদান করা হয়, বাড়িতে। যে বাড়িতে কিভাবে, যে আমি যদি কি বলে ওষুধ একটা ফার্মেসি থেকে নিয়ে যাই, তাহলে এটা আমার বাড়িতে কি করা হবে, এই সার্ভিসটা দেওয়া যাবে। বা কাউকে স্যালাইন দিল, হ্যাঁ, তাহলে কোথাও করতে পারি, ব্যবহারকারীর বাড়িতে আমি এই অত্যাবশ্যকীয় সার্ভিসটা আমি দিতে পারি। তারপরে স্যাটেলাইট ক্লিনিক বা আউটডোরচি সেবা প্রদান স্থানে, যেখানে স্যাটেলাইট ক্লিনিকের মধ্যে বা যেখানে সেবা প্রদান স্থান যেখানে আছে সেখানে আমরা দিতে পারি। কমিউনিটি ক্লিনিকে আমরা দিতে পারি, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা কেন্দ্র বা ইউনিয়ন উপজেলা কেন্দ্রে আমরা দিতে পারি, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দিতে পারি, জেলা হাসপাতালে আমরা দিতে পারি, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আমরা দিতে পারি। এক হলো ব্যবহারকারী বাড়িতে আমরা দিতে পারি অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ। সার্ভিস প্যাকেজ গুলো কি ছিল এখানে? ল্যাবরেটরি, রেডিওলজি, ইমেজিং, আর একটা কি খুচরা ওষুধ দোকান। ল্যাবরেটরি বলতে বুঝাচ্ছি কারো যদি কোনো প্রবলেম হলো, সে ল্যাবরেটরি, ডিফারেন্ট ল্যাবরেটরি টেস্ট, তার ব্লাড টেস্ট হইতে পারে, তার ইউরিন টেস্ট হইতে পারে, এই ধরনের টেস্ট গুলো করা। রেডিওলজি ইমেজিং এর মাধ্যমে, রেডিয়েশনের মাধ্যমে কি হচ্ছে, কারো হাত ভেঙে গেল কিনা, পা ভেঙে গেল কিনা, বা হার্টে কোনো ব্লক আছে কিনা, বা রেডিওলজির মধ্যে রেডিওথেরাপির মাধ্যমে বা ইমেজিং এর মাধ্যমে ছবি নিয়ে ইন্টারনাল, আমরা তো বাইরে চামড়ার ভিতরে কি হচ্ছে আমরা দেখি না, এখন সেখানে যদি এখানে বিভিন্ন রশ্মি আছে, রশ্মিগুলো কি হতে পারে, ভেতরে প্রবেশ করতে পারে। এখন ভেতরে প্রবেশ করে সেটা যদি একটা ইমেজ নিয়ে আসে, আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে কোথাও ফ্র্যাকচার আছে কিনা, কোথাও ভেঙেছে কিনা, বা সেখানে কোনো টিউমার আছে কিনা। তাহলে এই রেডিওলজি বা ইমেজিং সেবাটাও কি করা হয়, ইমার্জেন্সি কন্ডিশনে দেওয়া হয়। আর হলো খুচরা ওষুধ দোকান থেকে কি করা হয়, বিভিন্ন মেডিসিন গুলো প্রোভাইড করে কি করা হয়, এই সহায়তা দেওয়া হয়। এগুলো তো বললাম যে সার্ভিস গুলো কি কি প্যাকেজ প্রদান করা হয়। এক হলো ব্যবহারকারী বাড়িতে দেওয়া হয়, আর হলো বিভিন্ন ক্লিনিকে, যে ক্লিনিকটা আপনার এখানে আছে ওই ক্লিনিকে গেলে আপনি এই সেবাগুলো পাবেন। এবার আসেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের সম্বন্ধে এখানে কিছু বলা আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওষুধ প্রশাসন অধিদপ্তরে দেশের ওষুধ নিয়ন্ত্রণকারী দপ্তর। ওষুধ প্রশাসন দপ্তর হলো কি, দেশের ওষুধ নিয়ন্ত্রণকারী দপ্তর। আমাদের ডিজিডিএ যেটা, আমাদের ওষুধ নিয়ন্ত্রণকারী দপ্তরটা হলো ওষুধ প্রশাসন অধিদপ্তর। এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর ডিফারেন্ট অ্যাক্ট তৈরি করেছে 1940, 45, 46, 82। এই যে বললাম 80 সালে আমাদের রুলস হয়েছে। 80 সালে কেন রুলস হয়েছিল? ওই সময় রুলস এর কারণেই আজকে বর্তমানে দেশে কি হয়েছে, দেশে আপনার দেশীয় কোম্পানির সংখ্যা বেড়েছে এবং বিদেশি কোম্পানির সংখ্যা কমেছে। হ্যাঁ, আর এই অ্যাক্ট গুলো কেন করেছে? আপনি একটা সময় যে আপনি চাইলেই এডিকশন তৈরি করা, হিরোইন, প্যাথিডিন, মরফিন, এগুলো কিন্তু অনেক সময় কি করা হয়,
পেশেন্টকে কারো ঘুম আসতেছে না, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, সিজোফ্রেনিয়া আছে, তখন তাকে আমার হিরোইন প্যাথেটিন দেওয়া লাগতে পারে। হ্যাঁ, কিন্তু কোনো কারণে যদি কেউ সেটা নেশা জাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করে, তখন এটা কি হলো, অ্যাবিউজ হয়ে গেল। হ্যাঁ, একটা কাজে দিলাম কিন্তু সেটা কি হলো, সেটা অ্যাবিউজ হয়ে সেটা কি করছে, মানুষ এটা নেশার জন্য ব্যবহার করছে। এই ড্রাগ অ্যাক্ট যখন তৈরি হলো তখন সেই অ্যাবিউজটা বন্ধ হয়েছে, সেই অ্যাবিউজটা কি হয়েছে, বন্ধ হয়েছে। এই জন্যই ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট 1940, 1945, 1946, 1982 হ্যাঁ হয়েছে। পরবর্তীতে এই যে ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট বলতে বোঝাচ্ছে ওই ধরনের ড্রাগ গুলাই যে কন্ট্রোল ড্রাগ, যে বলা হয় না যে কারো কাছে যদি 1 গ্রাম নেশা জাতীয় যদি আপনার পায়, গাঁজা পাওয়া যায় 1 গ্রাম, হ্যাঁ, তাহলে কিন্তু তার জন্য প্রিজনমেন্টের ব্যবস্থা আছে, 20 বছর, 40 বছর, এমনকি তার কি বলে ফাঁসিরও পেনাল্টি হিসেবে ফাঁসিরও ব্যবস্থা আছে। যে এটা পরিমাণের উপর বেসিস করে। হ্যাঁ, তাহলে কন্ট্রোল এগুলো কিভাবে আসলো, কন্ট্রোল ড্রাগ অ্যাক্ট, দ্যাট মিনস কন্ট্রোল এই ড্রাগ গুলো ব্যবহার করলে তার জন্য কি শাস্তির বিধান, এই শাস্তির বিধানগুলো করে করেই এই যেমন আমরা জানি যে কি বলে মাদক দ্রব্যগুলো বা নেশা জাতীয় দ্রব্যগুলো, নেশা জাতীয় ড্রাগ গুলো, এগুলো কিন্তু এভাবে আসে। এগুলো কন্ট্রোল করার জন্য এই অ্যাক্ট গুলো তৈরি করা হয়েছে। মোবাইল কোর্ট অ্যাক্ট 2009, দ্যাট মিনস তড়িৎ গতিতে যে পানিশমেন্ট যদি দেওয়া যায়, হ্যাঁ, যে এখন আসছে, এখনই আমি মোবাইল কোর্ট আসছে, এখনই আমি তার জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা করে দিলাম, এই অ্যাক্ট গুলো সেখানে লিপিবদ্ধ করা আছে। তাহলে এই ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রি গুলো বা ফার্মেসি গুলো ওষুধগুলো কি করছে, নিয়ন্ত্রণ করছে। কিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে, বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে, বিভিন্ন ল এর মাধ্যমে। এই ল গুলো সবগুলো এখানে দেওয়া আছে এবং এটা ডিজিডি এর মাধ্যমে, বাংলাদেশের ডিজিডি এর মাধ্যমে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ফার্মাসিউটিক্যাল সেক্টর, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর, ওষুধ প্রশাসন অধিদপ্তর আয়ুর্বেদিক, ইউনানি, ভেষজ, হোমিও ব্যবস্থায় ওষুধ সহ সব ধরনের ওষুধ এবং চিকিৎসা বিষয়ে যন্ত্রের আমদানি, কাঁচামাল এবং মৌখিকরণের উপাদান সমূহ কেনা, সম্পূর্ণ তৈরি ওষুধের উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয়, দাম নির্ধারণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। আমি আসলেই যে কোনো একটা ওষুধ নিয়ে এসে আমি দাম বলে দিতে পারবো না যে এটার দাম এত টাকা। আপনি কাঁচামাল বলতে পারেন, পাশাপাশি দুইটা দোকান, একটা দোকান বলবে যে আমি 50 টাকা বিক্রি করবো, আরেকটা বলবো আমি 60 টাকা বিক্রি করবো, ইচ্ছা করলে আপনি কাঁচা বাজার বলতে পারেন। কিন্তু ওষুধের ক্ষেত্রে কি করা আছে, ফিক্সড করা আছে। হ্যাঁ, এই জন্যই বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর কি করে, সরি, যে ওষুধ তৈরি করার জন্য ফার্মাসিউটিক্যাল কি করলো, মেশিন নিয়ে আসলো, মেশিনের যন্ত্র বা কাঁচামাল নিয়ে আসলো বা মোড়ক আনলো, এদের দামগুলো নির্ধারণ করা এবং এগুলো নিয়ন্ত্রণ করা, যাতে কি হয়, ওষুধের দামটা যাতে হাতের নাগালে থাকে, মানুষের হাতের নাগালে থাকে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সকল অফিসার ড্রাগ ইন্সপেক্টর হিসেবে ওষুধ আইন অনুসরণ করে এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষকে সহায়তা করে। যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের আন্ডারে থাকে কে, ড্রাগ ইন্সপেক্টর। আপনারা দেখবেন আপনাদের ফার্মেসিতে অনেক সময় ড্রাগ ইন্সপেক্টররা এসে বিভিন্ন ধরনের ওষুধের যদি কোনো অসঙ্গতি দেখে তখন কি বিভিন্ন কি করে, পেনাল্টির ব্যবস্থা আছে। তো তারা এই ইন্সপেক্টর গুলো এই যে আইন অনুসরণ করার মাধ্যমে কি করছে, ওষুধ আইন অনুসরণ করার মাধ্যমে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে সহায়তা করছে। কয়েকটি কমিটি যেমন ওষুধ নিয়ন্ত্রণ কমিটি, কাঁচামাল ও তৈরি ওষুধ আমদানি স্ট্যান্ডিং কমিটি, মূল্য নির্ধারণ কমিটি, আরো কয়েকটি প্রাসঙ্গিক কমিটি যেগুলো বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ দ্বারা গঠিত হয়, তারা অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষকে ওষুধ ও মাদক বিষয়ে পরামর্শ দেন ও সুপারিশ করেন। ঠিক আছে, তারা ওষুধের কি করে, পরামর্শ দেন এবং কি করেন, সুপারিশও করেন। ফার্মাসিউটিক্যাল সেক্টর, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সম্বন্ধে এখানে বলা আছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবার অধীনে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে এটা কি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কার আন্ডারে আছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে। আমরা যে ফার্মেসি কাউন্সিল বলি, ফার্মেসি কাউন্সিলটা কোথায় আছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, এবং এটা একটি কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। দ্যাট মিনস ফার্মেসি কাউন্সিলের কাছে অন্য কেউ ইন্টারাপ্ট করতে পারবে না। ফার্মেসি কাউন্সিল
সব ধরনের ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন দিয়ে থাকে। আমি আপনাদেরকে বলছি যে এ গ্রেড থেকে শুরু করে বি গ্রেড, সি গ্রেড সবার রেজিস্ট্রেশন কারা দেয়? ফার্মেসি কাউন্সিল দেয়। এবং রেজিস্ট্রেশনের জন্য তারা একটা নির্দিষ্ট কি করে, একটা স্ট্যান্ডার্ড তারা বেড়ে দিছে। এই স্ট্যান্ডার্ড যারা ফলো করবে তাদেরকে কি করবে? রেজিস্ট্রেশন দেওয়া হবে। এবং কি বলছে? ফার্মেসি শিক্ষা ও পেশা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। ফার্মেসি শিক্ষা এবং পেশার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এবং কাউন্সিলের মূল উদ্দেশ্য হচ্ছে সমগ্র বাংলাদেশে ফার্মেসি প্র্যাকটিসকে নিয়ন্ত্রণ করা। ফার্মেসি প্র্যাকটিসটাকে সমগ্র বাংলাদেশে কি করা? নিয়ন্ত্রণ করা। বর্তমান বাংলাদেশে প্রায়, আপনারা ভালো জানেন, প্রায় 1 লক্ষর মতো ফার্মেসি আছে, কিন্তু সে অনুযায়ী কিন্তু ফার্মাসিস্ট নেই। অনেকগুলো ফার্মেসি আছে যেখানে যারা সিগারেট ফার্মাসি যারা পরিচালিত হচ্ছে না, কিন্তু সিগারেট ফার্মাসি যারা পরিচালিত না হওয়ার কারণে মানুষ বেটার সার্ভিস পাবে না, কারণ সে ওষুধ আইন জানে না। সে যে আসতেছে তার কাছে ওষুধ বিক্রি করে দিচ্ছে, ফলে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রোগ্রাম হচ্ছে, মানুষের মধ্যে ওষুধের অ্যাবিউজ হচ্ছে। এই জন্য ফার্মেসি কাউন্সিলের মূল উদ্দেশ্যই হলো ফার্মেসি প্র্যাকটিস। দ্যাট মিনস সিগারেট ফার্মাসিস্ট, এ গ্রেড ফার্মাসিস্ট, বি গ্রেড ফার্মাসিস্ট, তাদের প্র্যাকটিসটা যাতে কি হয়? সমগ্র বাংলাদেশে হয়। হ্যাঁ, প্রত্যেকটা ফার্মেসি যাতে সিগারেট ফার্মাসিস্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার যদি আমরা সেখানে মডেল ফার্মেসি করি, মডেল মেডিসিন শপ করি, সেখানে যাতে ওরকম ভাবেই দোকানটা হয়, ওর শপটা যাতে ওরকম ভাবেই হয়, ওরকম সিগারেট ফার্মাসিস্ট যাতে অবশ্যই সেখানে থাকে। এটাই হলো কি ফার্মেসি কাউন্সিলের মূল উদ্দেশ্য। ওষুধের উৎস আপনাদেরকে বলছিলাম যে বর্তমান বাংলাদেশে ওষুধের স্থানীয়ভাবে উৎপাদন, দেশীয় কোম্পানি প্রায় 95 থেকে 98% ওষুধ কি করে? উৎপাদন করে থাকে। আমদানি করা হয় 2 থেকে 5%। এটা আরো কমে আসতেছে, আর সামনের দিকে হয়তো সমস্ত ওষুধই আমরা কি করতে পারবো? তৈরি করতে পারবো। ফার্মাসিউটিক্যাল বিন্যাস, কিভাবে ফার্মাসিউটিক্যাল গুলো যে ইন্ডাস্ট্রি গুলো আছে এগুলোর বিন্যাস। সরকারি কিছু ফার্মাসিউটিক্যাল আছে। হ্যাঁ, সরকারের মধ্যে কি আছে? CMSD এর মাধ্যমে ক্রয় বন্টন। স্বাস্থ্য অধিদপ্তর অধীনে সকল ধরনের ওষুধ, চিকিৎসা বিষয়ক অন্যান্য যন্ত্রপাতি এবং বিভিন্ন জিনিস ক্রয়, গ্রহণ, স্টোর, বন্টন করা ক্ষেত্রে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো মূল দায়িত্ব পালন করে। এখানে স্টোর ডিপোটা কি করে? মূল দায়িত্ব পালন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অন্যান্যদেরকে এবং দুর্যোগ ও জরুরি ব্যবস্থায় CMSD সহায়তা দিয়ে থাকে। তাহলে এটা কি কাদের ক্ষেত্রে? সরকারি ক্ষেত্রে। এরপর এটা কি আছে? হাসপাতাল ও ইনস্টিটিউট দ্বারা সরাসরি ক্রয় করা। একটা হলো কি? একটা হলো CMSDর মাধ্যমে ক্রয় বিক্রয় করা ওষুধ, আর একটা হলো সরাসরি হাসপাতাল এবং ইনস্টিটিউট দ্বারা ক্রয় বিক্রয় করা। আর একটা হলো প্রাইভেট তো বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রি গুলোই আছে। প্রাইভেট সেক্টর সারা দেশে ওষুধের বন্টনের জন্য নিচের পদ্ধতি মেনে সারা দেশে ওষুধ বন্টন। যেমন একটা ইন্ডাস্ট্রি আছে গাজীপুরে, কিন্তু তাকে তো পুরো বাংলাদেশে পৌঁছাইতে হবে, তাহলে সে কিভাবে পৌঁছাবে? এক হলো উৎপাদকের কাছ থেকে হাসপাতাল এবং খুচরা ওষুধের বাজার। উৎপাদকের কাছ থেকে হাসপাতাল এবং খুচরা ওষুধের বাজার সরাসরি বন্টন। সরাসরি আমার কি করবে? ওখানে খুচরা ওষুধের বাজার বা হাসপাতালে সরাসরি যোগাযোগ করে আমি উৎপাদকের কাছ থেকে সরাসরি নিয়ে নিলাম। যেমন স্কয়ারের সাথে যোগাযোগ করে আমাদের এখানে যে কোনো একটা হাসপাতাল সরাসরি নিয়ে আসলো। অথবা খুচরা ওষুধের বাজার থেকে গ্রহণ করা। আরেকটা কি? উৎপাদকের কাছ থেকে পাইকারি আমার এখানে একটা কি বলে, কুমিল্লাতে ধরেন একটা পাইকারি মার্কেট করে দিল, পাইকারি মার্কেট, তাহলে ওই গাজীপুর থেকে ওষুধটা কোথায় আসবে? ওই কুমিল্লা পাইকারি মার্কেটে আসবে। পাইকারি মার্কেট থেকে বা সমস্ত কুমিল্লাতে সমস্ত উপজেলাগুলোর মধ্যে কি হবে? ডিস্ট্রিবিউশন হবে। যার যতটুকু চাহিদা দরকার সে পাইকারি বাজার থেকে নিয়ে নিবে। আরেকটা কি? খুচরা বিক্রেতার কাছ থেকে বা হাসপাতাল থেকে সরাসরি বন্টন, আর পাইকারি থেকে খুচরা বিক্রেতা, অথবা হইতে পারে পাইকারি থেকে খুচরা বিক্রেতারা নিয়ে যাওয়া। তাহলে এখানে কয়েকটা জিনিস, এগুলো উৎপাদকের কাছ থেকে সরাসরি যদি হাসপাতাল নেয় অথবা খুচরা ওষুধের বাজার নিয়ে নেয়, অথবা উৎপাদকের কাছ থেকে পাইকারি বিক্রেতারা নিয়ে নিল এবং খুচরা বিক্রেতা নিয়ে নিল, এবং অথবা উৎপাদকের কাছ থেকে পাইকারি নিল, পাইকারির কাছ থেকে খুচরা বিক্রেতা এবং হাসপাতালগুলো নিয়ে নিল, অথবা পাইকারির কাছ থেকে খুচরা বিক্রেতা নিয়ে নিল। এই 3 উপায়ে প্রাইভেট সেক্টর থেকে আমরা কি করতে পারি? ওষুধ নিতে পারি। মোটামুটি আমাদের ক্লাস এতটুকুই ছিল। আমরা প্রথম থেকে যদি আমরা সামারাইজ করি, এটা একটা স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যেখানে সরকার দায়বদ্ধ আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য
এবং এক্ষেত্রে সরকার স্টেপ বাই স্টেপ, যেহেতু আমরা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিচ্ছে এবং এর মাধ্যমেই বর্তমান বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাত অনেক উপরে উঠে গেছে এবং অনেক দেশের থেকেই বাংলাদেশ স্বাস্থ্যসেবা ব্যবস্থা, পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে বাংলাদেশ স্বাস্থ্যসেবা ব্যবস্থা অনেক ভালো। এবং এই স্বাস্থ্য সেবার মূল নীতি ফলো করার কারণেই আমরা যে অত্যাবশ্যকীয় ওষুধগুলো হাতের নাগালে সহজলভ্য এবং মূল্যটাও আমাদের হাতের নাগালে পাচ্ছি, এবং যার কারণে আমরা ওইভাবে সরকার পরিকল্পনার কারণেই আমরা ওইভাবে সেবা পাচ্ছি। এবং সমস্ত মানুষকে সেবা প্রদান করার জন্য বিভিন্ন সরকারি হাসপাতালগুলো যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এনজিও গুলো স্পেসিফিক বিভিন্ন ডিজিজের জন্য তারা দেশকে ওইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং এই যে ডাক্তার বলেন, ফার্মাসিস্ট বলেন এবং নার্স বলেন, হোমিওপ্যাথিক ডাক্তার বলেন, তাদেরকে বিভিন্ন সরকারি নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো তাদেরকে কি করছে, তাদেরকে ডাক্তার বানাচ্ছে, ফার্মাসিস্ট বানাচ্ছে, নার্স বানাচ্ছে, হ্যাঁ বানাচ্ছে, বানানোর পর তারা মানুষকে সেবা দিচ্ছে। এবং তারা যখন ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট হবে, তাদের চাকরিগুলো, তাদের কাজগুলো তারা যাতে বেটার ফ্যাসিলিটি পায়, বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো তা নিয়ন্ত্রণ করে। এবং এই স্বাস্থ্য সেবাটা আমরা কমিউনিটি পর্যায়ে, নগর স্বাস্থ্য পর্যায়ে আমরা পেয়ে থাকি। এটা নির্ভর করছে আমরা কোন জায়গায় আছি। এবং স্বাস্থ্য সেবার যে মূল উপাদানগুলো আছে, মূল উপাদানগুলোর জন্য কিছু সহযোগিতামূলক সেবা আছে। এই সেবাগুলো তিনটা সেবা, এই তিনটা সেবার মাধ্যমেই এই স্বাস্থ্য সেবার মূল উপাদানগুলোকে আমরা এই তিনটার মাধ্যমে আমরা দিয়ে থাকি। এবং এগুলো ব্যবহারকারী বাড়িতেও দিয়ে থাকি, বা যে ক্লিনিকে বা যেখানে সে যাচ্ছে সেই জায়গায় আমরা এই সেবাগুলো আমরা দিতে পারি। এবং ওষুধগুলো সারা বাংলাদেশে ওষুধগুলো যাতে প্রপারলি ডিস্ট্রিবিউশন হয়, ড্রাগের অ্যাবিউজ না হয়, তার নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্ট আছে। এই অ্যাক্ট গুলো প্রয়োগ করে ফার্মাসিউটিক্যাল পাশাপাশি বিভিন্ন ফার্মেসি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। এবং নিয়ন্ত্রণ কে করছে? ওষুধ প্রশাসন অধিদপ্তর। পাশাপাশি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কি করছে? যে ফার্মাসিস্টদেরকে শিক্ষিত করতেছে, তাদেরকে বিভিন্ন ফার্মেসিতে তাদেরকে প্র্যাকটিসের ব্যবস্থা করে দিচ্ছে, যাতে সমস্ত জনগণ উপকৃত হয়। আর ফার্মাসিউটিক্যালের ওষুধগুলো সরকারিভাবেও আমরা পেয়ে থাকি, বিভিন্ন প্রাইভেটের মাধ্যমেও আমরা পেয়ে থাকি। মোটামুটি আমার ক্লাস এতটুকু। ধন্যবাদ স্যার আপনাকে অত্যন্ত সুন্দরভাবে তথ্যগুলো উপস্থাপন করার জন্য। এবার একটু স্লাইডটা অফ করবেন স্যার। স্লাইডটা অফ করার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনারা সবাই উপস্থিত থাকবেন, ট্রেনি যারা আছেন আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনারা সবার ভিডিওটা অন করবেন, সবার ভিডিওটা অন করবেন। এখানে উপস্থিত থেকে নেই দেখা যাচ্ছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখতেছি। অনুপস্থিত যারা থাকতেছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, স্ক্রিনশট আমি নিয়ে নেব। ধন্যবাদ স্যার। আপনাদের সকলের ভিডিওটা অন করবেন, আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা একটু রাখেন, আমরা কিছুক্ষণের মধ্যে প্রশ্নটা নিয়ে নেব। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রেজ। আমার একটু প্রশ্ন ছিল যে আপনার যে স্যারের স্লাইড গুলি দেখলাম, এগুলো কি আমরা কিভাবে পেতে পারি পরবর্তী সময়ে একটু স্টাডি করার জন্য? আচ্ছা, আমি বলতেছি এই বিষয়ে। পরবর্তীতে আমরা সার্টিফিকেট সহ এই ম্যানুয়াল গুলো ট্রেনিং আপনাদের জন্য যে শীট সেগুলো আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এটা পরবর্তীতে আপনার যোগাযোগ করে আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা একটা গেল। এরপরে আজকের এই সেশন বা আজকের এই টপিকস এর উপর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো জানার ইচ্ছা থাকে। হ্যাঁ, দীপ্ত শাহ দাদা, আপনার ভিডিওটা অন রাখবেন। দীপ্ত শাহ দাদা, আপনার ভিডিওটা অন রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আজকের এই সেশনে যে টপিকস এর উপর তথ্যগুলো উপস্থাপন করা হলো আপনাদের সামনে, এর মধ্যে থেকে কোনো কোশ্চেন আছে আপনাদের যে এই বিষয়টা বুঝতেছেন না বা এই বিষয়টা জানা যাচ্ছে না? যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আপনি এইভাবে হ্যান্ড রেজ করতে পারেন, অথবা এইভাবে হ্যান্ড রেজ দেখা যাচ্ছে, এইভাবে
হ্যান্ড তুলতে, এভাবে হ্যান্ড তুলতে পারেন, অথবা এখানে হ্যান্ড রেজ অপশন আছে, যে কোনো ভাবে জানতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা এক এক করে প্রশ্ন নিয়ে নেব। আচ্ছা, এখন স্টার্ট করেন, কে কে জানতে চাচ্ছেন? আরো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই মিউট, আনমিউট করে কথা বলেন। হাবিবুর রহমান ভাই আনমিউট করে প্রশ্ন করেন, তার দয়া করে প্রশ্নটা নিয়ে নেবেন। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই প্রশ্ন করেন। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই প্রশ্নটা করেন। হাবিবুর রহমান ভাই। হ্যালো, লাইনটা চুপ হয়ে গেছে হয়তো। উনি তো আনমিউট হয়েছে, আনমিউট হওয়ার পর এখন আমাকে দেখা একটু যাচ্ছে না। আমরা অপেক্ষা করি। জি, আমার মনে হয় নেটওয়ার্ক কোনো প্রবলেম হচ্ছে। হুম, আচ্ছা, হাবিবুর রহমান ভাই আপনাকে আমি শুনতে পাচ্ছি না, আপনার কোশ্চেনটা শোনা যাচ্ছে না, সরি, টেকনিক্যাল প্রবলেমের কারণে। আপনি পরবর্তীতে আমাদেরকে কোশ্চেনটা নিয়ে পরবর্তীতে কোশ্চেন করবেন, ধন্যবাদ। এরপরে আচ্ছা, আনমিউট করেন, হাবিবুর রহমান আনমিউট করেন, এইবার লাস্ট। আপনি যদি শোনা যায় তাহলে কোশ্চেনটা নিয়ে নেব। হ্যাঁ, আনমিউট করেন একটু ভাই, একটু একটু। আচ্ছা, হাবিবুর রহমান ভাই আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, মোখলেসুর রহমান ভাই আপনার প্রশ্নটা করেন। স্যার, আমার কথা হলো, এখানে আমরা যে ক্লাসটা করতেছি এটা শুধু এমজি যাদের আছে এবং ফার্মাসিস্ট যাদের আছে তারাই করতে পারবে, না অনেকেই করতে পারবে? না না, যারা সিগারেট ফার্মাসিস্ট এবং যাদের শুধু ড্রাগ তাদের। লাইসেন্স নাম্বার রয়েছে, এটা তাদের জন্য। ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এরপরে আর কার কোনো প্রশ্ন আছে? আমি আসলে বুঝতে পারিনি কে কে হ্যান্ড রেজ করেছেন, একটু দয়া করে আবার যদি উঠান তাহলে আমি, হ্যাঁ, তাহলে আমি নির্দিষ্ট করতে পারবো যে কারো কোনো প্রশ্ন আছে আজকে টপিকস এর উপর। হ্যাঁ, আচ্ছা, মিফতাহুল আল সাদাত ভাই, হ্যাঁ আপনি আনমিউট করে প্রশ্ন করেন। হ্যাঁ, সাদাত ভাই বলেন। হ্যালো হ্যাঁ, ভাই, বলেন বলেন। ওই যে আপনার আমাদের যে সি গ্রেড, এই গ্রেড বা মানে বি গ্রেড, এটা কিভাবে? এটা আচ্ছা এটা স্যার, হ্যাঁ এই প্রশ্নটা একটু। জি জি জি, আমি আগেই বলেছিলাম বাংলাদেশে ফার্মাসিস্ট 3 ধরনের, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। যারা এ গ্রেড তারা হলো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট, যারা ধরেন অনার্স কমপ্লিট করার পরে, ইন্টার কমপ্লিট করার পরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে। এসসিতেও সায়েন্স, ইন্টারেও সায়েন্স। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পরে সে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। ভর্তি পরীক্ষা দেওয়ার পরে সে যদি ফার্মেসি সাবজেক্টটা পায়, তখন ওই ফার্মেসিতে সে গ্রাজুয়েট করার পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কাছে সে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর ফার্মেসি কাউন্সিল তাকে এ গ্রেডের একটা সার্টিফিকেট দিবে। আর বি গ্রেড যারা, তাদের 4 বছরের কোর্স, ডিপ্লোমা কোর্স। সেক্ষেত্রে আপনার এসএসসি পাস হইতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে, এবং এসএসসি পাসের পর সে ডিপ্লোমাতে ভর্তি হবে। ভর্তি হওয়ার পরে সে ডিপ্লোমা কমপ্লিট করার পর সে একই সিস্টেমে ফার্মেসি কাউন্সিল থেকে সার্টিফিকেট নিবে। আর সি গ্রেড তো আপনারা যারা 6 মাসের কোর্স করেন। ঠিক আছে স্যার, একটা প্রশ্ন হলো যে এই যে বি গ্রেডে যে 4 বছর কোর্স, এটা তো আমাদের এখন বয়স হয়ে গেছে, আমরা কি এখন এই কোর্সে ঢুকতে পারবো? না না না, এটার ক্ষেত্রে আপনার ওই যে ক্রাইটেরিয়া প্রথম বললাম, আপনি ইউনিভার্সিটি যদি এখন ভর্তি পরীক্ষা দিতে, এখন কি পারবেন ভর্তি পরীক্ষা দিতে? যদি ভর্তি পরীক্ষা আপনি দিতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন, ফার্মেসি চান্স পান, তখন আপনি পারবেন। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। আর কারো, হ্যাঁ হ্যাঁ, রায়হানুর রহমান ভাই প্লিজ আনমিউট করে কথা বলেন, আনমিউট করে। প্রশ্নটা করছি। আসসালামু আলাইকুম। আমি মানে জিজ্ঞাসা করতেছি, আমরা এখন যে কোর্সটা করতেছি বা আপনারা করাইতেছেন আমাদেরকে, ভবিষ্যতে আমাদের এই কোর্সের দ্বারা আমরা কি কি লাভবান হইতে পারি এবং আমাদের কি সরকারি ভাবে কোনো কাজে আসবে কিনা? আচ্ছা স্যার, ধন্যবাদ। জি, আমি কিছু বলবো। হ্যাঁ স্যার বলেন। জি, আপনাদের এমএসএইচ এর আন্ডারে যে কোর্সটা করানো হচ্ছে, এটা হলো আপনার মডেল মেডিসিন শপ। এটা সরকারের ভিশন। বর্তমান আমরা যে ফার্মেসি করছি, আপনি দেখলেন আমার স্লাইডের একদম শুরুতেই একটা গোছালো একটা ফার্মেসি ছিল। এখন সরকারের ভিশন হলো ফার্মেসিটা ওরকম একটা স্ট্যান্ডার্ড মানের হবে। স্ট্যান্ডার্ড মানের যদি একটা ফার্মেসি হয়, তখন সেখান থেকে আমি বেটার সার্ভিস পাবো। বর্তমান বাংলাদেশে এমনও আছে যে মুদি দোকানের পাশে ছোট একটা খুপড়ির মধ্যে একটা দোকান করে রাখে। হ্যাঁ, ফলে কি হচ্ছে,
ওষুধের মানটা ঠিক থাকছে না, ওষুধটা দোকানে আছে ওষুধটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি মডেল মেডিসিন শপ দেই, সেক্ষেত্রে অবশ্যই সিগারেট ফার্মাসিস্ট থাকতে হবে, একটা নির্দিষ্ট স্কোয়ার ফিট দেওয়াল আছে, এত স্কোয়ার ফিটের হইতে হবে, এই ফ্যাসিলিটি থাকতে হবে। তখন দেখা যাবে কি ওষুধের মানেরও গুণগত মানও ঠিক থাকবে, মানুষের বেটার সার্ভিস পাবে। আপনারা যদি এই কোর্সটা করেন, আপনারা মডেল মেডিসিন সব সম্বন্ধে জানতে পারবেন। সরকারের যে ভিশনটা আছে, একসময় বাংলাদেশের সমস্ত ফার্মেসি গুলো মডেল মেডিসিন শপের আদলে হয়ে যাবে, তখন আপনারাও ওইরকম ভাবে মডেল মেডিসিন শপ দিতে পারবেন, মানুষকে বেটার সার্ভিস দিতে পারবেন। জি জি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এরপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করবেন দয়া করে। আচ্ছা আচ্ছা, Hello. হ্যাঁ ভাই আনমিউট করে কথা বলেন। হ্যাঁ সাথী একটা ম্যাডাম, হ্যাঁ আনমিউট করে কথা বলেন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বলে যে আমরা ফার্মেসি কোর্স করতেছি, আর তো ফুলের দোকানে, মুদির দোকানে বলুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা যে 6 মাসের একটা কোর্স করে তারপর আমরা ওখান থেকে সার্টিফিকেট পাই, কিন্তু আশেপাশের মুদির দোকানগুলোতে দেখা যায় যে এই বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি হইতেছে। সেটার উপরে কি সরকার কোনো তত্ত্বাবধান নাই? তদারকি করে না, সব মুদির দোকানে সব ধরনের ওষুধ পাওয়া যায়। আমাদের পরীক্ষারও তুমি রিপোর্টার দিবে। মাঝে মাঝে মবিজুল ভাই শিলি দেয় অসুখ না খাবার খাইতাম কই মিয়া গরম দুধ ভিতরে পাগল খানি চুলকা খাই না রোগীর আছে মাঝে মাঝে আছে। হ্যালো, হ্যাঁ একটু একটু স্যার, ওনার কোশ্চেন কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি কোশ্চেন বুঝতে পেরেছি। এটা আচ্ছা, আচ্ছা। আসলে আমরা তো ওই আপনাদেরকে আজকে যে ক্লাসটা নিয়েছি, এই ক্লাসের মধ্যে কিন্তু আমি একটা কথা বলেছি যে গভর্নমেন্টের ফার্মেসি কাউন্সিলের স্যার, এক উদ্দেশ্যই মিনিট, হলো। আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি স্যার, আপনি একটু আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ জি, সবাইকে আমি হ্যাঁ, এরপর আপনি আনমিউট করে অ্যানসারটা দিন, জি। তাহলে উনি ভালো বুঝতে হ্যাঁ, পারবেন। আপনি মুদি দোকানে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় ফার্মেসি আছে, ফার্মেসির ওষুধ আছে, কিন্তু এটা কিন্তু বর্তমানে আস্তে আস্তে কমে আসছে। এই কমে আসার উদ্যোগটাই হলো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের বিভিন্ন এমএসএইচ বা ফার্মেসি কাউন্সিলের ট্রেনিং, এগুলোর মাধ্যমে ফার্মাসিস্ট তৈরি করা। হ্যাঁ, বর্তমানে যেভাবে ফার্মাসিস্ট গুলো তৈরি হচ্ছে, একটা সময় আসবে তখন দেখা যাবে যে এরকম মুদি দোকানের ওষুধ থাকবে না। এই যে আমরা এমএসএইচ এর কোর্সটা করছি, কেন করছি? মডেল মেডিসিন শপের আদতে ফার্মেসি হওয়া। এটা যখন এক সময় হবে সমস্ত বাংলাদেশে, তখন ওই মুদি দোকানদার আর পাত্তা পাবে না। ঠিক আছে, এটার উদ্দেশ্যই কিন্তু সরকার আগাচ্ছে, একটা ভিশন নিয়ে আগাচ্ছে। একদিনে এক রাতে তো পুরো বাংলাদেশ চেঞ্জ করা সম্ভব না, ধাপে ধাপে আমাদের আগাতে হবে। আগে যেরকম সমস্ত মুদি দোকানেই আপনি ওষুধ পেতেন, এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় সেটা কম, আস্তে আস্তে কমছে পার্সেন্টেজ। আগে যদি 50% থাকতো, এখন সেটা কমে 10% হয়েছে। এক সময় হয়তো এটা 0% চলে আসবে। এই ভিশনেই আগানো, এবং এক সময় ইনশাল্লাহ এটা হবে। এই জন্যই এমএসএইচ খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা এর আগেও ট্রেন আপ করেছে অনেক ফার্মাসিস্টদেরকে, তাদেরকে বুঝিয়েছে। এটা যদি আরো কন্টিনিউ থাকে, এছাড়াও আপনাদেরকে বিভিন্ন ল দেখিয়েছি, ড্রাগ অ্যাক্ট 2006, 2011, এই রুলস গুলো করা হয়েছে। ড্রাগ ইন্সপেক্টররা আছে, বিভিন্ন জায়গায় ইন্সপেকশন করছে, এরকম যদি কোনো ফল্ট পায় তাকে শাস্তির বিধান আছে। তো এগুলো হচ্ছে, একটা সময় এই ইমপ্লিমেন্টেশন হবে, তখন দেখবেন যে এই জিনিসটা আস্তে আস্তে একবারেই দেশে আর থাকবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। এরপরে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, প্লিজ হ্যান্ড রেজ করবেন, হাতটা একটু উঠাবেন, হাতটা একটু উঠাবেন এইভাবে। কেউ যদি কোনো কোশ্চেন করতে চান, আমি অনেককে দেখতে পাচ্ছি না অবশ্য, কারণ 32 জন। হ্যাঁ, একটু হ্যান্ড রেজ করবেন আবার, অথবা হ্যান্ড রেজ অপশন আছে, ওইটাতে ক্লিক করলে বেটার হয়, কারণ আসলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কারো যদি প্রশ্ন থাকে এখন আপনি সরাসরি আনমিউট করে কথা বলতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি আনমিউট করে কথা বলতে পারবেন। আচ্ছা, আপাতত মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ। ধন্যবাদ। আচ্ছা, মুখলেসুর রহমান ভাই, হ্যাঁ বলেন, হ্যান্ড রেজ করা আছে, হ্যাঁ বলেন, আনমিউট করে প্রশ্ন করেন। হ্যাঁ বলেন,
আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, বলেন বলেন। আমার সমস্যা হলো স্যার, এই আমার ব্যাটারি লো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমার মোবাইল বন্ধ হয়ে আচ্ছা। যেতে পারে, চার্জ শেষ হয়ে আচ্ছা, যেতে। আমাদের প্রোগ্রামও শেষের দিকে। হ্যাঁ, আমাদের প্রোগ্রামও শেষের দিকে, ঠিক আছে। সুতরাং আমার এরপরে কোশ্চেন হলো হ্যাঁ, আমি যাতে অ্যাটেন্ড ঠিক মতন থাকি আর কি, এই হলো আমার কোশ্চেনটা। জি বুঝতে পারেননি। মানে আমি যাতে অ্যাটেন্ড থাকি, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, কোনো আসেন মুহূর্তে আসেন আমার আসেন। হ্যাঁ মোবাইল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারে, যে ফোন নাম্বারটা আমি চেক করেছি, বলেছিলাম যে SMS এবং ইন্টারনেট ডাটা পাঠানো হবে, সেই নাম্বারে কি আপনারা 15 জিবি ইন্টারনেট ডাটা পেয়েছেন? সেই নাম্বারে কি 15 জিবি ইন্টারনেট ডাটা পেয়েছেন? যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। হ্যাঁ, গিয়াসউদ্দিন ভুইয়ান ভাই, আচ্ছা আপনি বলেন, আপনি কি পেয়েছেন? আপনাকে শোনা যাচ্ছে না। 14 জিবি গিয়াসউদ্দিন ভুইয়া, আচ্ছা হ্যাঁ, একটু আমি লিখে দিচ্ছি। গিয়াসউদ্দিন ভুইয়া 14 জিবি পেয়েছেন। হ্যাঁ, আর কেউ 15 জিবির নিচে বা পাননি এমন কেউ থাকলে হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, আচ্ছা আরাফাত ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ 12 জিবি পাইছি আমি ভাই, 12 জিবি পেয়েছি। কে পেয়েছেন 12 জিবি? আশরাফুল করিম। আশরাফুল করিম ভাই। আশরাফুল করিম ভাই, আমি আমার ডাটাটা পাই নাই, আমি আমার আচ্ছা, গ্রামীণ এখন সিম কার্ডে একটা ডাটা ইউজ করছি। বিষয়ে যেটা অনেক, আচ্ছা আপনাদের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, সজল হৃদয় ভাই হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ বলেন। জি ভাই, জি ভাই, 14 জিবি আসছে আমার ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে আশরাফুল করিম ভাই, হ্যাঁ বলেন। ভাইয়া আমার এটাতে, আমার এখানে 429 টাকা আসছে, বাট আমার এখানে কোনো জিবি টিবি আসে নাই, শুধু 429 টাকা মানে লোড আসছে। 429 টাকা আপনার হচ্ছে আশরাফুল করিম? জি জি জি, 429 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রবলেম আছে? সুমন ভাই, আমি কি লিভ নিতে পারি? লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি বলি যে শেষ কথা, কালকে আগামীকাল 10:30টায় আপনারা সবাই উপস্থিত থাকবেন। আর কারো যদি ইন্টারনেটের কোনো প্রবলেম থাকে, যে 15 জিবি নিচে গিয়েছে বা পাননি, আমাকে প্লিজ একটা SMS অথবা একবার মিসড কল দিবেন, দিয়ে আমাকে জানাবেন, অথবা কল দিয়ে জানাবেন। অ্যাটেন্ডেন্সটা যদি আরেকবার বলতেন। অ্যাটেন্ডেন্সের আমি স্ক্রিনশট নিয়ে নিছি, সমস্যা নেই। হ্যাঁ, 32 জন লাস্ট পর্যন্ত ছিল, একদিন শুধু অফ ছিল, আমি স্ক্রিনশট নিয়ে নিছি। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল 10:30টায় আবার দেখা হবে। ঠিক আছে তাহলে, আল্লাহ। আপনারা তাহলে লিভ নিতে পারেন। হ্যাঁ, লিভ নিতে পারেন, যাদের কোনো কথা প্রশ্ন নেই আপনারা লিভ নিতে পারেন। আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, যারা হ্যান্ড রেজ করেছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো, একটু দাঁড়ান। লিভ নিলাম স্যার। হ্যাঁ, ডি এক্সেস না ডি? হ্যাঁ, আমাদের কি অ্যাটেন্ডেন্সটা হয়েছে সুমন ভাই? তাহলে কি লাইন কেটে দিব? কথা শোনা যায় না সুমন ভাই, কথা শোনা যায় না, আপনাকে শোনা যায় না।
কথা শোনা জানা সুমন ভাই, কথা শোনা জানা। আচ্ছা, আর কারো কোনো জানার থাকলে, কোনো বিষয়ে জানার থাকলে হ্যান্ড রেজ করেন। আর না, হ্যাঁ, মুখলিসুর রহমান ভাই বলেন। হ্যাঁ বলেন ভাই আমি 14 জিবি পেয়েছি। মুখলিসুর রহমান ভাই হ্যাঁ, আপনি 14 জিবি পেয়েছেন। আর আমার একটা সমস্যা হলো, গতকাল নামটা আমার ছিল সঠিক MUK, কিন্তু আজকে উঠতেছে MAK। বুঝতে পারিনি আপনার কথাটা। গতকালকে আমার নামটা সঠিক করছিল MUK, আজকে উঠতেছে MAK। এখানে নামে একটু ভুল আছে। হ্যাঁ, আমি এটা ঠিক করে দেব। ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সুমন ভাই, তাহলে কি লিভ করতে পারবো? আমাদের কি অ্যাটেন্ডেন্স হয়ে গেছে? লিভ করবো? লিভ করতে পারেন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। কারো কোনো প্রশ্ন না থাকে, যারা প্রশ্ন আছে তারা থাকেন, আর যাদের কোনো প্রশ্ন নেই তারা লিভ দেন। কালকে 10:30টায় যুক্ত হবে। হ্যাঁ আচ্ছা, আগামীকাল 10:30টায় যুক্ত হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে ওটা দেখে জানান। হ্যাঁ তাহলে হ্যাঁ আচ্ছা, এখন কারো যদি কোনো, হ্যাঁ, গিয়াসউদ্দিন ভাই, গিয়াসউদ্দিন রিয়ান ভাই, হ্যাঁ আপনি আনমিউট করেন, করে বলেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমিও আপনার সঙ্গে ফোনে কথা বলবো। গিয়াসউদ্দিন রিয়ান ভাই, আপনার সাথে ফোনে কথা বলবো। আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনার সাথে ফোনে কথা বলবো। আচ্ছা। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই, হ্যাঁ আপনি মিউট করেন, আনমিউট করেন। আপনাদের যাদের কোনো প্রয়োজন নেই, আমাদের সেশন শেষ, কালকে 10:30টায় যুক্ত হবেন। আপনারা লিভ নেন। হ্যালো।